আচ্ছা, তো আজকে আমরা যে টপিকটা পড়বো এটাই মোটামুটি আমাদের ফাইনালের আগে মোস্ট প্রবাবলি লাস্ট টপিক। মেমোরি ম্যানেজমেন্টের মধ্যেই আরেকটা জিনিস বাকি ছিল, এটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। এই জিনিসটা আপনারা অপারেটিং সিস্টেমেও পাবেন। হ্যাঁ, ওই কোর্সেও এটা পড়ায়, এই কোর্সেরও এইটা পড়ার ভিতরে আসে। তো ভার্চুয়াল মেমোরির বিষয়টা, তোমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। তো ভার্চুয়াল মেমোরির বিষয়টা হচ্ছে ওই আগের মতোই, আগের কথাই, যে আমাদের তিনটা থ্রি, যেটাকে আমরা বলতাম হচ্ছে যে থ্রি লেভেল মেমোরি হায়ারার্কি। থ্রি লেভেল মেমোরি হায়ারার্কির মধ্যে তিনটা মেমোরি কম্পোনেন্ট ছিল। একটাকে আমরা বলতাম কি অক্সিলারি মেমোরি। অক্সিলারি মেমোরি, যেই মেমোরিটা সাইজে অনেক বড় কিন্তু সুপার স্লো। বুঝতে পারছি? যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আমাদের এসএসডি এবং হার্ড ডিস্ক গুলা। যদিও আমরা মনে করি যে আমাদের এসএসডি গুলা বেশ ফাস্ট, বাট কম্পেয়ার টু প্রাইমারি মেমোরি এবং ক্যাশ মেমোরি, ওগুলা খুবই স্লো। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। প্রাইমারি মেমোরি, যেটাকে আমরা সাধারণত র্যাম বলি, এবং ক্যাশ মেমোরি, এগুলোর তুলনায় আমাদের এসএসডি বা ওই টেকনোলজি গুলো অনেক স্লো। এটার রিজনও আছে, কারণ অক্সিলারি মেমোরি সাধারণত অনেক কম দাম। আমি আপনাদের আগেও পড়ানোর সময় বলছিলাম, যখন ক্যাশিং পড়াইছিলাম, যে একটা অক্সিলারি মেমোরি সাধারণত কত জিবি হয়। আপনাদের ল্যাপটপ গুলাতে এসএসডি বা হার্ড ডিস্ক কত জিবি থাকে সাধারণত? 512 জিবি, হুম, কিংবা 1 টেরাবাইট এরকম থাকে, তাই না? কিন্তু সেই তুলনায় আমাদের প্রাইমারি মেমোরি গুলো অনেক ছোট সাইজ থাকে, অনেক ছোট সাইজ থাকে, কিন্তু দাম বেশি, বেশ দাম। যেমন কথার কথা, আমাদের সাধারণত কম্পিউটার গুলাতে 8 জিবি র্যাম কিংবা 16 জিবি র্যাম এরকম থাকে, তাই না? জি স্যার। হ্যাঁ, বা 32ও থাকে, সবার থাকে না। 32 64ও থাকে, বাট সেটার জন্য খুব স্পেশালাইজড মাদারবোর্ড লাগে। আমাদের নর্মাল মানুষের সাধারণত 8 জিবি 16 জিবি বেশি র্যাম থাকে না, যেমন আমার ল্যাপটপটায় 16 জিবি র্যাম। আর ক্যাশ মেমোরি গুলো আরো অনেক ছোট হয়, কত কয়েক এমবি বা এরকম হয়। হ্যাঁ, কথার কথা 64 MB, কিন্তু একটার থেকে একটা অনেক এক্সপেন্সিভ। হুম, এইটার যদি সমপরিমাণ 1 টেরাবাইট দাম ধরি, র্যামের কয়েক লক্ষ টাকা চলে আসবে। কিন্তু অক্সিলারি মেমোরি কত দাম? 1 টেরাবাইট একটা হার্ড ডিস্ক কত দাম হইতে পারে? হুম, কিরকম দাম? একটা 512 জিবি এসএসডি বা 1 টেরাবাইট এসএসডি কত দাম হইতে পারে? ৫ থেকে বেশি হওয়ার ৭,০০০। কথা না, বেশি হওয়ার কথা না। হয়তো 7-8 হাজার টাকা হবে, বা 10,000 টাকাই হইলো। বাট তারপরেও দেখা যাচ্ছে যে সমপরিমাণ একটা র্যামের দাম অনেক বেশি। এটার রিজনটা হচ্ছে, এটা যেই টেকনোলজি, যেই ম্যাটেরিয়াল দিয়ে বানানো, এটা যে রিফাইন্ড সিলিকন দিয়ে বানানো, সেই পরিমাণ রিফাইন্ড সিলিকন দিয়ে এই এসএসডি বানানো হয় না। তো এরকম তিন তিন লেভেল মেমোরি হায়ারার্কি প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা ছিল আমাদের মেমোরি অ্যাক্সেস টাইমটা রিডিউস করা। রিডিউসিং মেমোরি অ্যাক্সেস টাইম। সো আমাদের এই প্রত্যেকটা মেমোরির ভিতরে ছোট 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 ঘর থাকবে অনেক। হ্যাঁ, এরকম ছোট ছোট ঘর থাকে। হ্যাঁ, এবং এই ঘরগুলার ভিতরে ভিতরে কি থাকে? প্রোগ্রামের ইনস্ট্রাকশন এবং ডেটাগুলা থাকে, রাইট? হ্যাঁ, অক্সিলারি মেমোরিরও আছে, প্রাইমারি মেমোরিরও আছে, এরকম ছোট 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 ঘর আছে। এবং এই কয়টা ঘর থাকে না থাকে এগুলো নিয়ে আপনারা অলরেডি পড়াশোনা করছেন, যখন আমরা এই ক্যাশিং পড়ছিলাম। হুম,
ক্যাশ ম্যাপিং গুলা যখন পড়ছিলাম এরকম কয়টা ঘর থাকে, তখন আমি একটা জিনিস বলছিলাম যে আমাদের এই ঘরগুলা কয়েকটা গ্রুপ করা হয়। যেমন মনে করেন এখানে বেশ কতগুলা ওয়ার্ড আছে, হ্যাঁ? হ্যাঁ, W0, W1, W2, W3, এভাবে অনেক ছোট 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 ওয়ার্ড আছে। আমরা একটা জিনিস বলছিলাম না যে কতগুলা গ্রুপ করা হয়? হ্যাঁ, এরকম ওয়ার্ড গুলার কতগুলা গ্রুপ করা হয়? এই গ্রুপগুলোর নাম কি কি? কে বলতে পারবেন? কোন মেমোরির কি গ্রুপ নাম কি কি? অক্সিলারি মেমোরির গ্রুপগুলোর নাম কি? কেউ একজন? আচ্ছা, প্রাইমারি মেমোরির যে এই যে চারটা ওয়ার্ড মিলে আমি যদি বলি একটা গ্রুপ, এরকম গ্রুপের নাম কি প্রাইমারি মেমোরিটা? হুম, স্যার, স্যার না আজকে কুইজ দিবেন? কিছু বলেন, ভুল হোক সমস্যা নাই, আমি তো হেল্প করবই। স্যার প্রথমটা হয়েছে গিয়া পেজ, দ্বিতীয়টা ফ্রেম বা ব্লক, তৃতীয়টা হচ্ছে লাইন লাইন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমটা পেজ, পরের গুলো হচ্ছে ব্লক, অনেক সময় ফ্রেমও বলে, দুটোই আসতে পারে পরীক্ষায়, খেয়াল রাখবেন। আর এরপরেরটা বলা হয় লাইন। আচ্ছা, ক্যাশ মেমোরির যে গ্রুপগুলো সেগুলো হচ্ছে লাইন, প্রাইমারি মেমোরির যে গ্রুপগুলো সেগুলো হচ্ছে ব্লক, এবং পেজের অক্সিলারি মেমোরি যে গ্রুপগুলো সেটা হচ্ছে পেজ। এবং পেজের সাইজ, ব্লকের সাইজ, লাইনের সাইজ সেম। কারণ স্যার এই চারটা, হ্যাঁ, এই চারটা ওয়ার্ডই তো আপনার এই কোনো না কোনো ব্লকে ঢুকবে, আর এই ফ্রেমগুলারই কোনো না কোনো তো লাইনে ঢুকবে। সো এদের সাইজটা, মানে এটা যদি 4 ওয়ার্ড দিয়ে হয় এটাও 4 ওয়ার্ড দিয়ে হবে, এটাও 4 ওয়ার্ড দিয়েই। সো পেজের সাইজ, ব্লকের সাইজ এবং লাইনের সাইজ সেম। এবং এটা তো আমরা আমরা অঙ্কের ক্ষেত্রেও ইউজ করি। ম্যাথে বলা থাকে ব্লক সাইজ এত, কিন্তু সেখান থেকে আমরা বের করে নিই লাইন সাইজ এত। এটাও আপনারা অলরেডি প্র্যাকটিস করছেন। তো গত ক্লাসে আমরা কনসার্ন ছিলাম হচ্ছে প্রাইমারি মেমোরি থেকে ওয়ার্ড গুলাকে ক্যাশ মেমোরিতে নিয়ে আসা, তাই না? মানে লাস্ট ক্লাস পর্যন্ত ম্যাথ যাই করছি না কেন, এটার মেইন কাজটা কি ছিল? আমাদের সিপিইউটা একটা প্রাইমারি মেমোরি অ্যাড্রেস কি করত, অ্যাক্সেস করার চেষ্টা করত। তা আমরা ফার্স্টে প্রাইমারি মেমোরিতে যাইতাম না, আমরা ফার্স্টে একটু ক্যাশে খুঁজে দেখতাম যে অলরেডি এটা লাইনে আছে কিনা, এই এই ফ্রেমটা বা এই ব্লকটা অলরেডি আমার ক্যাশে আছে কিনা। থাকলে তো খুবই ভালো, কারণ ক্যাশ মেমোরি খুব ফাস্ট এবং আমি খুব কুইকলি মেমোরি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আর যদি জাস্ট ইন কেস না থাকে তখন আমরা কি করি, প্রাইমারি মেমোরি থেকে অ্যাক্সেস করি। বুঝতে পারছি? এটা ছিল আমাদের ক্যাশিং, তাই তো? এটা ছিল আমাদের ক্যাশিং, মনে আছে স্যারদের? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার। তাহলে ক্যাশিং ব্যাপারটা মনে আছে না? আমরা তো কুইজের জন্য পড়ছি যে আমাদের যখন সিপিইউ কোনো একটা, মনে করেন ইয়া জেনারেট করলো, একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো যে এই অ্যাড্রেসের ওয়ার্ডটা আমার দরকার, আগে আমরা দেখি কোথায় ক্যাশে যে এই ওয়ার্ডটা আছে কিনা অলরেডি। যদি থাকে সেটাকে কি বলা হয়? ক্যাশ। কি বলা হয়? কেউ একজন একটু বলেন, কি বলা হয়? মনে নাই স্যারদের? হিট, মিস এরকম ছিল না? জি স্যার, হিট হ্যাঁ, তার ক্যাশ। মানে হচ্ছে হিট। অর্থাৎ আমি যদি যেই মেমোরি অ্যাড্রেসটা এখানে, যেই প্রাইমারি মেমোরি অ্যাড্রেসটা এখানে খুঁজতেছি সেটা যদি ক্যাশেই পেয়ে যাই, তখন সেটাকে আমরা বলি ক্যাশ হিট। আর না পেলে বলি মিস। হিট হলে তো খুবই ভালো, কারণ এখান থেকে আপনি ওয়ার্ডটা নিয়ে নিতে পারতেছেন। আর যদি মিস হয়, মানে এই যেই ওয়ার্ডটা আপনি খুঁজতেছেন, ধরেন এই ওয়ার্ডটা খুঁজতেছেন, এটা এখানে নাই, তখন আমার আরেকটা লাইন এখানে বরাবর থাকে, যাতে আমি আপাতত একটু স্লো প্রাইমারি মেমোরি থেকেই ডাটাটা অ্যাক্সেস করতে পারি, এবং তারপরে এই ওয়ার্ডটাকে আবার ক্যাশে নিয়ে আসা হয়, পরবর্তীতে ওয়ার্ডটাকে ক্যাশে নিয়ে আসা হয়। তো তখন সেই ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে। হুম, তখন সেই ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে।
আর তারপরে অ্যাক্সেস টাইম এগুলোও তো আমরা অলরেডি অঙ্ক-টঙ্ক করছি। এখন আমরা যখন ভার্চুয়াল মেমোরি পড়ব, তখন আমরা হচ্ছে এই ২ টা জিনিস নিয়ে একটু আলোচনা করব। এই ২ টা জিনিস অর্থাৎ অক্সিলারি মেমোরি এবং প্রাইমারি মেমোরি। এদের মধ্যে কমিউনিকেশন নিয়ে একটু আলোচনা করব। আপাতত আমরা ক্যাশটা কাজ নাই। এইটা নিয়ে আমরা এখন আ একটু কথা বলব। তাহলে আমরা যদি একটু এগুলা নিয়েই আসি এই ২ টা জিনিস। সো এই ২ টা জিনিস যদি আমরা একটু নিয়ে আসি। সো অক্সিলারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে ডেটা নিয়ে আসা। তো এইটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরির বিষয়টা। ভার্চুয়াল মেমোরির বিষয়টা কি জিনিস আমি একটু বলি। আ সেটা হচ্ছে স্যার আপনার কম্পিউটারে যে প্রোগ্রামগুলা থাকে, সেই প্রোগ্রামগুলা ১ম এ অক্সিলারি মেমোরিতেই থাকে। কথা বুঝতে পারছি? সো প্রোগ্রামের কি থাকে? প্রোগ্রামের মধ্যে থাকে হচ্ছে প্রোগ্রামের ডাটা এবং প্রোগ্রামের ইনস্ট্রাকশন। প্রোগ্রামের কিছু অপারেন্ড থাকে, কিছু ডাটা থাকে, আর প্রোগ্রামের কিছু ইনস্ট্রাকশন থাকে যে এই ডাটাগুলা দিয়ে তুমি কি করবা? যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি, ইত্যাদি। এভাবেই তো আমাদের প্রোগ্রামিংটা করা হয়, তাই না? হুম? এটুকু মনে আছে না স্যারদের যে এই যে বক্সগুলার ভিতরে আসলে কি থাকে? এই ওয়ার্ডগুলা বলতে কি বুঝায়? ওয়ার্ড বলতে হয় ডাটা নাহলে ইনস্ট্রাকশন। তাই না? হ্যালো? এগুলাই তো ওয়ার্ড। ওয়ার্ড বলতে কি বুঝায়? ওয়ার্ড বলতে বোঝায় কতগুলা 0 1 0 1 এরকম 0 0 1 1 এরকম লেখা থাকবে। এখন এই জিনিসগুলো আসলে কি? হয় ইনস্ট্রাকশন নাইলে ডাটা। ওয়ার্ডের লেংথ কম্পিউটার আর্কিটেকচার অনুসারে কম বেশি হইতে পারে। কোন আর্কিটেকচারে হয়তো 64 বিট, কোন আর্কিটেকচারে হয়তো 32 বিট। বাট এগুলা অ্যাকচুয়ালি কি? এগুলা অ্যাকচুয়ালি হয় ডাটা মানে অপারেন্ট আর নাইলে ইনস্ট্রাকশন। তো আপনার প্রোগ্রামের ডাটা এবং ইনস্ট্রাকশন বাই ডিফল্ট আপনার অক্সিলারি মেমোরি মানে হার্ড ডিস্কেই থাকবে। এইগুলা যখন আপনি রান করবেন, প্রোগ্রামটা যখন রান করবেন, তখন অক্সিলারি মেমোরি থেকে প্রাইমারি মেমোরিতে নিয়ে আসা হয়। তখন অক্সিলারি মেমোরি থেকে এই ডাটা এবং ইনস্ট্রাকশন গুলা প্রাইমারি মেমোরিতে নিয়ে আসা হয়। কারণ প্রাইমারি মেমোরির অ্যাক্সেসটা অনেক ফাস্ট। ঠিক না স্যাররা? মানে র্যামে আচ্ছা। নিয়ে আসা হয়। এই আপনার প্রোগ্রাম রিলেটেড ডাটা এবং ইনস্ট্রাকশন এই ওয়ার্ডগুলা প্রাইমারি মেমোরিতে ট্রান্সফার করা হয় কারণ এটা অনেক ফাস্ট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা অনেক ফাস্ট দেখে আমি নিয়ে আসলাম। এইবার আমি আপনাদের একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে আপনারা যদি যেকোনো সময় আপনাদের টাস্ক ম্যানেজারটায় যান, হ্যাঁ? এবং যেমন আমার এখানে অ্যাপস কতগুলা খোলা আছে। আ যেমন দেখা যাচ্ছে একটা মাইক্রোসফট ওয়ার্ড খোলা আছে। একটা ৪ টা ট্যাব ব্রাউজারের খোলা আছে। তারপরে এদিকে ফাইল ম্যানেজার ওপেন, একটা পিডিএফ রাইটার ওপেন, এদিকে ওবিএস স্টুডিওটা রানিং চলতেছে। তো মোটামুটি আ তেমন কিন্তু হেভি কিছু না। স্যার একটু খেয়াল করে দেখেন তো আমার মেমোরি অকুপাইড কত বলতেছে? হ্যাঁ, হ্যাঁ। কত বলতেছে? 63%। 63% মেমোরি কিন্তু আমার অকুপাইড। তার মানে আমার টোটাল ১৬ জিবি মেমোরির প্রায় কাছাকাছি ১০ জিবি অলরেডি এই কয়টা অ্যাপসেই আপনার কিন্তু দখল করে আছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে 63% মেমোরি কিন্তু আমার অকুপাইড বা 64% মেমোরি অকুপাইড। তো এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের কম্পিউটারটা যখন রান হয়, আমাদের ইউজার এক্সপেরিয়েন্স ভালো করার জন্য অনেকগুলা প্রোগ্রাম একসাথে রানিং চলতেছে। যদিও আমরা আসলে জিনিসটা বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে কই আমি তো ৪-৫ টা জিনিস চালাচ্ছি। তেমন তো কিছু না। কিন্তু আসলে স্যার অনেকগুলা প্রোগ্রাম কিন্তু রানিং। এই যে আমি আপনাদেরকে মাউস
নাড়ায়, নাড়ায় যে পড়াচ্ছি। এটাও কিন্তু একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটার মাধ্যমে আমি আমার মাউসটা কন্ট্রোল করতে পারি। এই যে আমি কথা বলি এবং আমার কথাটা যে সাউন্ড থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে, এটাও একটা প্রোগ্রাম। আমার মাইক্রোফোনটা যে একটা মাইক্রোফোন জ্যাকে ঢুকানো, এটা একটা প্রোগ্রাম। এখানে যে এই যে নেটওয়ার্ক ইন্টারনেট চলতেছে, এটাও কিন্তু একটা প্রোগ্রাম। এখানে যে একটা ঘড়ি চলতেছে রানিং, এটাও একটা প্রোগ্রাম। এখানে আমার ব্যাটারি যে ম্যানেজমেন্ট প্রোগ্রাম। এরকম অসংখ্য ছোট, 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 ছোট প্রোগ্রাম কিন্তু একসাথে রানিং। এইজন্যই দেখবেন যে ৪-৫ টা প্রোগ্রামে আপনার 60 থেকে 70% মেমোরি অলরেডি ফিলড আপ। 60 থেকে 70% মেমোরি অলরেডি ফিলড আপ। এবং মজার বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে এখনকার প্রোগ্রামগুলো মোর অ্যান্ড মোর ডিমান্ডিং হচ্ছে। তার মানে আরো বেশি, বেশি পরিমাণ তাদের মেমোরি লাগে। দেখেন Google Chromeটাই প্রায় ২ জিবি পরিমাণ জায়গা দখল করে ফেলছে। টোটাল ১৬ জিবির মধ্যে প্রায় ২ জিবি Chromeটাই দখল করে ফেলছে। Edge তার তুলনায় কিছুটা কম। দেখা যাচ্ছে OBS মানে যেটা দিয়ে আমি রেকর্ড করতেছি সেটা ২১৭ এমবি, ২১২ এমবি খাচ্ছে। তো এইভাবে আস্তে, আস্তে আরো অসংখ্য ছোট, 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 ছোট প্রোগ্রাম কিন্তু রানিং চলতেছে এবং তারাও ১০ এমবি, ৮ এমবি, ২০ এমবি করে ডাটা কিন্তু খাচ্ছে। আচ্ছা। সো এইখান থেকে আমি আপনাদের কি বুঝাইলাম? এখান থেকে আমরা যেটা বোঝাচ্ছি যে স্যার এই প্রাইমারি মেমোরির মধ্যে একটা লিমিটেড সংখ্যক জায়গা আছে। ধরেন কথার কথা 16 জিবি। কিন্তু আপনার প্রোগ্রাম আনলিমিটেড। ঠিক না স্যাররা? অসংখ্য প্রোগ্রাম। এবং আরো যত বেশি প্রোগ্রাম আপনি চালাইতে পারবেন তত বেশি আপনার এক্সপেরিয়েন্সটা ভালো হবে। তাই না স্যাররা? জি স্যার। হ্যাঁ, তার মানে আমার ব্যাকগ্রাউন্ড প্রসেসটা অনেক হইলে দেখবেন যে কাছাকাছি প্রায় ১০০-২০০ প্রোগ্রাম রানিং চলতেছে। ১০০-২০০ প্রোগ্রাম রানিং চলতেছে। আচ্ছা। এইবার প্রশ্ন হচ্ছে স্যার ২০০ প্রোগ্রামের এখানে যদি জায়গা না হয়, প্রশ্নটা কি বুঝছেন আমার? তার মানে ধরেন অক্সিলারি মেমোরি তো অনেক বড়। ১ টেরাবাইট, ২ টেরাবাইট এরকম স্পেস আছে। এবং তার মধ্যে ২-৩০০ কেন আরো হাজার খানেক প্রোগ্রাম ভরে রাখা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বলতেছিলাম কি যে যেই প্রসেসগুলো রানিং হবে তাদেরকে প্রাইমারি মেমোরিতে নিয়ে আসতে হবে কারণ প্রাইমারি মেমোরিটা ফাস্ট, মেমোরি অ্যাক্সেস টাইম কম। এখন এইখানে যদি এই ২-৩০০ প্রোগ্রাম জায়গা না হয়, হুম, স্যাররা কি প্রবলেমটা বুঝতেছেন? জি স্যার। প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো ইনক্রিজিংলি বড় হচ্ছে। অনেক, অনেক ওয়ার্ড, তাদের অনেক ডাটা, অনেক ইনস্ট্রাকশন লাগতেছে। কিন্তু এতগুলা প্রোগ্রাম একসাথে প্রাইমারি মেমোরিতে লোড করার মতো জায়গা নেই। এই জায়গাটা করে দেওয়ার জন্যই যেই টেকনোলজিটা আসছে সেটার নাম হচ্ছে ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, সো ভার্চুয়াল মেমোরি এই টেকনোলজিটা আমাকে কি বলে যে আমার যেই অক্সিলারি মেমোরিটা আছে সেইটাকে আমি কতগুলা মনে করেন যে আমার এখানে অনেকগুলা প্রোগ্রাম, কথার কথা ২-৩০০ প্রোগ্রাম অক্সিলারি মেমোরির মধ্যে আছে এবং তাদের ডাটা এবং ইনস্ট্রাকশন আছে। তো সেই মেমোরির ওয়ার্ডগুলাকে আমরা কতগুলা পেজে ভাগ করব। হ্যাঁ, এখন ধরেন কথার কথা এখানে অনেকগুলা ছোট, ছোট পেজ। একটা উদাহরণ দেই, যেমন একটা ৫১২ জিবি ধরেন একটা অক্সিলারি মেমোরি, ৫১২ জিবি। তাহলে তার কয়টা ছোট, ছোট ঘর আছে বলেন তো? ৫১২ মানে কত? 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার কত হবে? 8। 8 হবে? ৫১২? না, 9 হবে। টু টু দি পাওয়ার 9 হবে। 9। হ্যাঁ। 2 টু দি পাওয়ার 9 আর জি মানে কত? 10 টু দি পাওয়ার, আরে টু দি পাওয়ার ৩০। 30। হ্যাঁ। তাহলে এত বাইট। তার মানে কতগুলো আছে? 2 টু দি পাওয়ার ৩০ আর 9 মিলে 39 39 বাইট। বাইটস। তার মানে যদি ৫১২ জিবি হয় আমার একটা অক্সিলারি মেমোরি সাইজ, তাহলে এরকম কয়টা ছোট, ছোট ঘর আছে? 2 টু দি পাওয়ার টু দি 39 পাওয়ার সংখ্যক ছোট, 39। ছোট ঘর আছে। আচ্ছা, এবার আমি বললাম যে কথার কথা আমি বললাম যে আপনার ১ কেবি করে, হুম? ১ কিলোবাইট করে একেকটা ঘর। সরি একেকটা গ্রুপ। ১ কিলোবাইট ডাটা নিয়ে একেকটা গ্রুপ। তাইলে কয়টা ডাটা আছে এখানে? কয়টা গ্রুপ হবে এখানে?
2 টু দি পাওয়ার 39 কে 1 কেবি করে ভাগ দেন, তাইলেই তো হয়। এখন 2 টু দি পাওয়ার 39 আর 1 কেবি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার কত? 10, 10। তাহলে 39 থেকে 10 চলে গেলে কত থাকবে? 2 টু দি পাওয়ার 20, 20 29. 29, হ্যাঁ। তাহলে এতগুলা পেজ আমরা পাবো। হ্যাঁ, তার মানে একটা পেজের হবে পেজ 0, একটা পেজ হবে পেজ 1, একটা পেজ হবে পেজ 2, এভাবে করে টু 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 করতে 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 আমাদের কয়টা পেজ হবে টোটাল? 2 টু দি পাওয়ার 29 সংখ্যক পেজ হবে। বুঝতে পারছি? জি স্যার। 2 টু দি পাওয়ার 29 সংখ্যক পেজ হবে। এখন সবগুলাই তো আর এতগুলো পেজ তো আর একটা প্রোগ্রামের হবে না। ধরেন 200-300 প্রোগ্রামের এরকম আমি অনেকগুলা ছোট ছোট পেজে ভাগ করলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমি যেটা করব, সবগুলা পেজ এখানে না এনে প্রত্যেকটা প্রোগ্রামে কিছু কিছু পেজ আনবো। তার মানে এই প্রোগ্রামের কিছু পেজ আনবো, এই প্রোগ্রামের কিছু পেজ আনবো, এই প্রোগ্রামের কিছু পেজ আনবো। পুরাটা লোড করব না। বুঝতে পারছেন স্যাররা? অর্থাৎ একটা প্রোগ্রাম আমি যখন অক্সিলারি মেমরি থেকে প্রাইমারি মেমরিতে লোড করে নিয়ে আসবো, পুরাটা আমরা লোড করব না। পুরা পেজটা লোড করব না। ধরেন একটা প্রোগ্রামের কথার কথা 20টা পেজ আছে। আমি 5টা পেজ নিয়ে আসবো। 15টা আনবো না। বুঝতে পারছি? টেকনোলজিটা কি বুঝছেন? একটা সিঙ্গেল প্রোগ্রামের ধরেন একটা সিঙ্গেল প্রোগ্রামের 1, 2, 3, 4 4টা পেজ আছে। পেজ ধরেন 0, 1, 2, 3। তো আপনি সবকটা প্রাইমারি মেমোরিতে লোড করবেন না। আপনি ধরেন বললেন যে আমি প্রথম 2টা পেজ লোড করলাম। বাকি 2টা আমি অক্সিলারি মেমোরিতেই রেখে দিচ্ছি। তাহলে এটাতে কি সুবিধা হইলো? এটাতে যে সুবিধা হচ্ছে যখন সিপিইউ কোনো একটা ওয়ার্ড অ্যাক্সেস করতে চাইবে, সে আগে দেখবে এটা প্রাইমারি মেমোরিতে আছে কিনা। যদি পায় তখন সেটাকে আমরা বলতেছি পেজ পেজ হিট বলে না কি বলে একটু দেখে নেই। ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট, এই যে এটা খোলা ছিল। পেজ, হ্যাঁ পেজ হিট বলে। তাহলে যদি পাই তখন সেই ক্ষেত্রে এটাকে আমরা বলি পেজ হিট, এবং খুবই ভালো প্রাইমারি মেমোরিতেই পাওয়া গেল। প্রাইমারি এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি। এভাবে না লিখি, বাজে দেখাচ্ছে। So, তাহলে এগুলো হচ্ছে আমাদের পেজ, ধরেন কথার কথা 0, পেজ 1, পেজ 2, পেজ 3। তাহলে একটা প্রোগ্রামে ধরেন 4টা পেজ ছিল, কিন্তু আমরা সবকটাকে ট্রান্সফার করব না, কয়েকটাকে ট্রান্সফার করব। ধরেন আমি বললাম পেজ 0 এবং পেজ 1, এদের দুজনকে আমি ট্রান্সফার করলাম। পেজ 0 এবং পেজ 1, এদেরকে আমি কোথায় ট্রান্সফার করলাম? মেইন মেমোরিতে। মেইন মেমোরিতে। আর এটা ছিল আমাদের অক্সিলারি, এটা আমাদের অক্সিলারি মেমোরি ছিল। সবগুলা পেজ আমরা নিচ্ছি না, কয়েকটা পেজ আমরা মেইন মেমোরিতে নিয়ে আসতেছি। সো এখানে যখন আমাদের সিপিইউ যখন কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড অ্যাক্সেস করতে চাইবে, তখন সে আগে খুঁজবে কি মেইন মেমোরিতে এই পেজটা আছে কিনা। যদি থাকে তখন সেটাকে আমরা বলতেছি পেজ হিট, আর যদি সেটা না থাকে তখন সেটাকে আমরা বলতেছি পেজ ফল্ট। তখন সেটাকে আমরা বলতেছি পেজ হিট এবং পেজ ফল্ট। আচ্ছা, তো পেজ হিট হলে তো খুবই ভালো, আপনি মেইন মেমোরিতেই আপনার পেজটা পেয়ে যাচ্ছেন, বা যেই ওয়ার্ডটা আপনার খুঁজতেছিলেন সেই ওয়ার্ডটা আপনি মেইন মেমোরিতেই পেয়ে যাচ্ছেন। সমস্যা হচ্ছে পেজ ফল্ট হইলে।
স্যার পেজ ফল্ট হইলে আগে যেরকম ক্যাশ মিস, আগে যেরকম এখানে ছিল যে ক্যাশ মিস, হ্যাঁ, ক্যাশের ক্ষেত্রে যখন যে জিনিসটা ছিল সিপিইউ যদি ক্যাশে না পায় তখন সে আবার প্রাইমারি মেমোরি থেকে ডাটাটা অ্যাক্সেস করতো। কিন্তু স্যার এই ক্ষেত্রে সিপিইউ যদি মেইন মেমোরিতে না পায়, সিপিইউ যদি কোনো একটা ওয়ার্ড মেইন মেমোরিতে না পায়, সে জীবনেও ভুলেও অক্সিলারি মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করবে না। ভুলেও করবে না, কারণ এটা এক্সট্রিমলি স্লো। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, তখন সে কি করবে, প্রোগ্রামের এক্সিকিউশন বন্ধ করে দিবে। যে প্রোগ্রামটা রান চলতেছিল এবং ওয়ার্ডটা পাওয়া যায় নাই, ধরেন পেজ 0 আসছে, পেজ 1 আসছে, কিন্তু সে পেজ 2 এর ইনফরমেশন চাচ্ছে। পেজ 2 তো নাই। ঠিক না স্যাররা? পেজ 2 তো দেখা যাচ্ছে না। এই যে 0 আর 1 দেখা যাচ্ছে, 2 তো দেখা যাচ্ছে না। প্রোগ্রামই স্টপ হয়ে যাবে। প্রোগ্রাম কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। তখন এই পেজ 2 কে কি করবে? পেজ 2 কে নিয়ে আসা হবে। ধরেন আমি পেজ 2 কে এখন নিয়ে আসলাম। এই ঘরে নিয়ে আসলাম। হ্যাঁ? পেজ 2 কে নিয়ে আসলাম। সরি। এবং এইখানে পেজ 2 তে তারপরে পেজ 2 নিয়ে আসলাম। তারপরে আবার প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হবে। তো এই ইনসিডেন্টটাকে আমরা কি বলি জানেন? নরমালি এই ইনসিডেন্টটাকে আমরা বলি হ্যাং করছে। আমরা বলি না কম্পিউটার হ্যাং করছে? হুম? তার মানে হচ্ছে কম্পিউটার সাময়িক সময়ের জন্য যেই প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছিল সেই প্রোগ্রামের এক্সিকিউশনই বন্ধ হয়ে যায়। এবং এই সময়ের মধ্যে আমরা যেটা বলি পেজ এখান থেকে এখানে নিয়ে আসা, এটাকে আমরা পেজ সার্ভিস বলি। পেজ সার্ভিস টাইম। এই পেজ সার্ভিস টাইমটা অনেক বেশি। অর্থাৎ একটা পেজকে আবার মেইন মেমোরিতে নিয়ে আসতে যে পরিমাণ সময়টা লাগে সেটাকে আমরা পেজ সার্ভিস টাইম বলতেছি। এটা অনেক বেশি। এই ভুলেও কখনো সিপিইউ অক্সিলারি মেমোরি থেকে ডেটা অ্যাক্সেস করবে না। বরং অরিজিনাল প্রোগ্রামটাই বন্ধ করে দিবে, পেজটাকে আবার নিয়ে আসবে এবং সেই পেজটা থেকেই আবার ইনফরমেশন সে নিবে। ঠিক আছে? সো ক্যাশের সাথে মিলায়েন না। ক্যাশে কিন্তু ২ টা লাইনই ছিল। ক্যাশের সাথে সরাসরি লাইন ছিল, সিপিইউর আবার প্রাইমারি মেমোরির সাথেও লাইন ছিল। যাতে আমি যদি কোনো একটা ওয়ার্ড ক্যাশে না খুঁজে পাই, প্রাইমারি মেমোরি থেকে নিয়ে আসতে পারি। বাট এই জিনিস কিন্তু এখানে সেম না। আপনি যদি কোনো একটা ওয়ার্ড প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরিতে না পান, সে ভুলেও কখনো অক্সিলারি মেমোরিতে যাবে না। বিকজ ইট ইজ এক্সট্রিমলি স্লো। এটা অনেক বেশি স্লো। কথা বুঝতে পারছি? স্যাররা কি বুঝতে পারতেছেন? ভার্চুয়াল জি স্যার। মেমোরির ব্যাপারটা কি? ভার্চুয়াল মেমোরির ব্যাপারটা হচ্ছে এই যে বড় একটা হার্ড ডিস্ক, এই বড় হার্ড ডিস্কে তো অনেক প্রোগ্রামের ইনফরমেশন আছে। আপনি বড় হার্ড ডিস্ক থেকে অল্প কিছু ইনফরমেশন প্রাইমারি মেমোরিতে নেবেন। এটাই হচ্ছে মেইন কথা। পুরাটা নিবেন না। ধরেন আপনি একটা গেমস খেলতেছেন, তাহলে গেমসের সব ডাটা এবং ইনস্ট্রাকশন এই র‍্যামের মধ্যে নিবেন না। অল্প কিছু নিবেন। কারণ এমন হইতে পারে যে পুরাটা নিলে আপনার এই প্রাইমারি মেমোরি পুরাটা ফিল আপ হয়ে যাবে। সো আমি কি করলাম? এটাকে কয়েকটা টুকরা করলাম। গেমসের কিছু নিলাম, অন্য একটা অ্যাপসের কিছু নিলাম, অন্য আরেকটা অ্যাপসের কিছু নিলাম। এইভাবে প্রাইমারি মেমোরিটা ফিল আপ হবে। তো যখন সিপিইউ ওয়ার্ড চাবে, যদি এখানে পায় তো খুবই ভালো। আর যদি না পায় তাহলে এই হ্যাং হয়ে যাবে। বুঝতে পারছেন? গেমটা দেখবেন আটকায় যাচ্ছে বা গেমটা বন্ধ হয়ে যাচ্ছে। স্যাররা একটু ভালো গেম-টেম খেলেন নাকি কখনো? একটু অ্যা মানে বিশ্ববিখ্যাত যে গেমগুলো আছে যেগুলো অনেক হেভি, হ্যাঁ? গড অফ ওয়ার, সাইবারপাঙ্ক 2077 এই ধরনের গেম খেলেন কেউ? বা আমরা ছোটবেলায় ধরেন কথার কথা ৩-৪ সালে যখন আমরা জিটিএ ভাইস সিটি খেলতাম। ওই সময় দেখতেন না স্যাররা গেম খেলতে গেলে হঠাৎ কম্পিউটার হ্যাং করতেছে? জি স্যার। হ্যাঁ, এরকম মনে মনে পড়ে না আপনাদের? আপনারা যখন ছোট ছিলেন? তো ওইটার রিজনটা কি? ওটার রিজনটা হচ্ছে স্যার আপনার র‍্যাম তখন খুব কম ছিল। আপনারা গিয়ে দেখবেন যে আপনারা ওই সময় যে কম্পিউটার ইউজ করতেন, মানে র‍্যাম ছিল ১২৮ এমবি।
হ্যাঁ 512 MB, 1 GB র্যামও কারো কম্পিউটারে তখন ছিল না, এক্সপেন্সিভ ছিল, অনেক দামি ছিল। কিন্তু স্যার ওই তখন বয়স ছিল 4 বছর। হ্যাঁ হ্যাঁ আপনার বয়স ছিল 4 বছর, বা অনেকে হয়তো, আমি একটু ওই সময় খেলতে পারছি, হয়তো আমার বয়স একটু বেশি ছিল। তো আহ, অনেক কম, হ্যাঁ অনেক কম ছিল। তো যার কারণে হয়তো কি স্যার, এই যে পেজ ফল্টটা বেশি বেশি হইতো, বারবার পেজ ফল্ট হতো। তার মানে কি, আপনার গেমটার কিছু ইনফরমেশন প্রাইমারি মেমোরিতে একবার নেওয়া হয়েছে, এরপরেই যখন এগুলা শেষ হয়ে যেত, বুঝছেন, গেমটা চালাতে চালাতে যখন আরো অন্যান্য পেজের দরকার পড়তেছে, তখন কি করতো, একটু সময়ের জন্য আপনার গেমটা অফ করে বা হ্যাং করে তখন সে পেজটা লোড করতো এখানে। ঠিক আছে, পেজটা লোড করে তারপর ওই পেজগুলো আপনাকে আবার দেখাতো। এইভাবে ঠেকে 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 আমরা গেম খেলছি। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, এইবার আসি হচ্ছে, তো এইটা তো আমরা বলতেছি হচ্ছে ইউজার পার্সপেক্টিভে, যাতে আমি একটা গেম খেলতে পারি বা এই সেই করতে পারি। এবার একটু প্রোগ্রামিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন। হুম, আপনি যখন প্রোগ্রামিং করতেছেন, এইবার এখান থেকে একটু চিন্তা করেন, ধরেন আপনি একটা প্রোগ্রামের কোড লিখতেছেন, রাইট? আপনি এরকম লিখতেছেন, ইন্টিজার এক্স ইকুয়াল টু 10, তারপরে একটা ফাংশন লিখলেন, ইত্যাদি ইত্যাদি। ধরেন জাভাস্ক্রিপ্ট সিস্টেমই লিখতাম, ফাংশন অ্যাড অথবা স্কোয়ার নাম্বার, হুম তারপরে কিছু একটা লিখলাম যে যা দিবে সেটাকে রিটার্ন করো, এ টাইমস এ, এরকম কোডিং করতেছেন আপনি, বুঝছি? অনেক কিছু করতেছেন, এইগুলা প্রত্যেকটা কোড কিন্তু কি হচ্ছে বলেন তো স্যার, ইনস্ট্রাকশনে কনভার্ট হচ্ছে না প্রতিটা জিনিস? যেমন এইটা হচ্ছে একটা ডেটা, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন, এটা একটা ইনস্ট্রাকশন, এগুলো ইনস্ট্রাকশনে কনভার্ট হচ্ছে না স্যাররা? জি স্যার। এটাই তো, এই পুরা আর্কিটেকচার কোর্সে তো আমরা এটাই দেখলাম, যে আমরা যখন কোড করি এগুলো কিন্তু আস্তে আস্তে একেবারে বাইনারি ইনফরমেশনে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ এটা হয়তো কিছু একটা হবে 100, কিছু একটা 1100, কিছু একটা হবে, এই লাইনটাও কিছু একটা হবে 100, কিছু একটা হবে, হ্যাঁ এটাও কিছুটা হবে। তো আপনি যখন প্রোগ্রামিং করতে বসেন, স্যাররা কি কখনো এই চিন্তা করেন যে আচ্ছা আমার এই প্রোগ্রামটা কতটুকু মেমোরি খাবে, অর্থাৎ আমার এই টোটাল মেমোরিতে জায়গা আদৌ হবে কিনা, এগুলাকে আপনারা চিন্তা করেন? না। ওইভাবে চিন্তা আমরা করি না। কারণটা কি? কারণটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। স্যার একটু খেয়াল করেন, যেহেতু আমার মেইন মেমোরি যত ছোটই হোক না কেন, অক্সিলারি মেমোরি থেকেই সাধারণত ডাটাটা আসে, এবং অক্সিলারি মেমোরিতে সব ইনফরমেশন থাকে, তার মধ্যে কিছু কিছু পেজ মেইন মেমোরিতে নিয়ে আসা হয়, যাতে আমার মেমোরি অ্যাক্সেস টাইমটা বাড়ে। সেই হিসাবে আপনি অন্যভাবে যদি চিন্তা করেন, আপনার মেমোরি নিয়ে কোনো টেনশন করা লাগে না। আপনার মেমোরি কি 128 MB, 512 MB, কি 2 GB না 8 GB না 16 GB, আই ডোন্ট কেয়ার। আমার এই টোটাল 2 টেরাবাইট পরিমাণ জায়গায় আমার জন্য অ্যাভেলেবল কোড করার জন্য। কথাটা কি বুঝতে পারতেছেন? স্যার আবার একটু রিপিট করেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে একটু আগে দেখেন, ধরেন আমাদের এই যে এই প্রোগ্রামটা যখন এক্সিকিউট হবে, এটাকে তো আমাদের র্যামে ভরতে হবে, তাই না? জি। হ্যাঁ, তাইলে একটা টেনশনের বিষয় থাকে, এটা কি র্যামে জায়গা হবে, এরকম একটা টেনশনের ব্যাপার থাকে। কিন্তু ভার্চুয়াল মেমোরি সিস্টেম কি করে, একটা বড় অক্সিলারি মেমোরির মধ্যে আপনার এই কোডটা রাখে, সেখান থেকে কয়েক টুকরা এখানে পাস করে, ঠিক না? জি স্যার। হ্যাঁ, সেই হিসাবে আপনার টোটাল মেমোরি এই অক্সিলারি মেমোরি সমান হয়ে গেল না? আপনার তো আর মাথা ব্যথা নাই। সমস্যা কি, আমি বড় করে প্রোগ্রাম লিখি, সবকটা তো আর এখানে ট্রান্সফার করার প্রয়োজন নেই, যে কটা পেজ লাগবে দিব। হ্যাঁ, যার যার যে গরিব সে পেজ ফল্ট করে করে হ্যাং করে করে চালাবে, আর যে বড় লোক সে বড় একটা র্যাম নিবে, ওখানে সে অল্প আমার প্রোগ্রাম চালাবে, সমস্যা নেই, আমার এটা নিয়ে মাথা ব্যথা কম। বুঝতে পারছি? এই জিনিসটাই আপনাদের স্লাইডে লেখা আছে, যে ভার্চুয়াল মেমোরি বলতে কি বোঝায়। Virtual memory is a concept that permits the user to construct programs as though a large memory space were available
ইকুয়াল টু দ্য টোটালিটি অফ অক্সিলারি মেমোরি। অর্থাৎ ভার্চুয়াল মেমোরি আপনাকে এমন একটা ফিলিংস দেয় যে আপনার যেন মেমোরি সাইজ পুরো অক্সিলারি মেমোরির সমান। অর্থাৎ আপনার র্যাম মনে হয় যেন 2 টেরাবাইটই। বুঝতে পারছেন? আপনার র্যাম মনে হয় যেন 2 টেরাবাইটই। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে এই 2 টেরাবাইট জায়গার ভিতরে আমি অনেক ইনফরমেশন রাখতে পারবো। পুরাটা তো আমার র্যামে লোড করার প্রয়োজন নাই। অল্প, অল্প কিছু পেজ লোড করব। সেটাতে যদি ফল্ট হয় তাহলে কিছু সময়ের জন্য আমার প্রোগ্রামটা হ্যাং করবে যেটাকে আমরা বলি। অর্থাৎ কিছু সময়ের জন্য প্রোগ্রামটা হল্ট অবস্থায় থাকবে। তারপরে আবার নতুন, নতুন পেজ এসে প্রোগ্রাম ঠিকই রানিং চলতে পারবে। কোনো সমস্যা নেই। So programmers think that they have primary memory equal to the size of auxiliary memory. কথা বুঝতে পারছি? Equal to the size of auxiliary memory. বুঝতে পারছি স্যাররা? জি স্যার। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণ হিসাবে দেখি। যেমন আমাদের এখানে একটা অক্সিলারি মেমোরি দেখা যাচ্ছে আর এখানে একটা মেইন মেমোরি দেখা যাচ্ছে। এখানে অনেক প্রোগ্রাম 1, প্রোগ্রাম 2, প্রোগ্রাম 3 ইত্যাদি, ইত্যাদি। আর এইখানে প্রোগ্রামের ডেটাগুলা যেমন প্রোগ্রাম 1 এর আন্ডারে ২ টা ডেটা ওয়ার্ড আছে। একটা হচ্ছে এই ডেটা 1, একটা হচ্ছে ডেটা 1, 2। কিন্তু দেখেন মেইন মেমোরিতে সব লোড করা হয় নাই। শুধু প্রোগ্রাম 1 এর একটা ইনস্ট্রাকশন লোড করা হয়েছে আর ২ টা ডেটার মধ্যে একটা ডেটা লোড করা হয়েছে। বুঝছি? সবগুলা লোড করা হয় নাই। এখনো কিন্তু ডেটা 1, 2 লোড করা হয় নাই। সো কোনো কারণে সিপিইউ যদি ডেটা 1, 2 চায়, সাময়িক সময়ের জন্য প্রোগ্রাম 1 টা একটু হ্যাং করে রাখবে। ডেটা 1, 2 টাকে নিয়ে আসবে যদি ফাঁকা থাকে। তারপরে আপনার মতো আপনি তারপরে আবার সিপিইউটা অ্যাক্সেস করতে পারবে, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে মূলত ভার্চুয়াল মেমোরির কনসেপ্ট। আচ্ছা, পেজ এবং ফ্রেম বলতে কি বোঝায় এটা অলরেডি বলে ফেলছি। সো অক্সিলারি মেমোরির কয়েকটা ওয়ার্ডের যে গ্রুপ সেটাকে আমরা বলি হচ্ছে পেজ। মেইন মেমোরির ওই সেম সংখ্যক ওয়ার্ডের যে গ্রুপ সেটাকে আমরা বলি ব্লক অথবা ফ্রেম। আচ্ছা, এবার আসি হচ্ছে পেজ টেবিলটা কি জিনিস। তাহলে যেহেতু আমাদের অক্সিলারি মেমোরির পুরাটাই আমার র্যাম হিসাবে ইউজ করা যায়, পুরাটাই, তার মানে আমার এখন আর 16 জিবি র্যাম নাই। আমার এখন টোটাল আমার এখন এখানে কত, এখানে টোটাল কত, 475 জিবি, তাই না? পুরাটাই হচ্ছে আমার র্যাম, 475 জিবি আমি র্যাম, এরকম একটা অবস্থা। তো সেই হিসাবে সিপিইউ যখন অ্যাড্রেসটা জেনারেট করবে, সে অক্সিলারি মেমোরিরই একটা ঘরকে নির্দেশ করবে অ্যাড্রেস ফিল্ডটার মধ্যে। সো সিপিইউ যখন একটা ইনস্ট্রাকশন আসবে এবং ইনস্ট্রাকশনের মধ্যে একটা অ্যাড্রেস পার্ট থাকে, আমরা পড়ছিলাম অ্যাড্রেস থাকে, অপকোড থাকে, হ্যাঁ, অপকোড থাকে, অ্যাড্রেসিং মোডের জন্য কিছু বিট থাকে, আর অ্যাড্রেস থাকে। এই অ্যাড্রেস পার্টের মধ্যে সে কি করবে, অক্সিলারি মেমোরির একটা অ্যাড্রেস আপনাকে দিবে, অক্সিলারি মেমোরির একটা অ্যাড্রেস আপনাকে দিবে। এখন এই অক্সিলারি মেমোরিতে আমি জীবনেও যাব না। আমি কি করব, এই অ্যাড্রেসটা থেকে অ্যাড্রেসটাকে সামহাউ কনভার্ট করে প্রাইমারি মেমোরির অ্যাড্রেসে নিয়ে আসবো। অক্সিলারি মেমোরির অ্যাড্রেস আমাকে সিপিইউ দিবে, বলবে আমি এই ওয়ার্ডটা চাই, কিন্তু আমি ভুলেও অক্সিলারি মেমোরিতে যাব না, কারণ এটা অত্যন্ত অত্যন্ত স্লো। আমি নিব কি, এই অ্যাড্রেসটাকে সামহাউ কনভার্ট করে কি করব, প্রাইমারি মেমোরি অ্যাড্রেসে কনভার্ট করে ফেলব। তো এই কনভার্সন প্রসেসটাই আমরা একটু দেখি। তো এইখানে যে উদাহরণটা আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে আহ, তাহলে এখানে বিট কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তার মানে হচ্ছে টু টু দি পাওয়ার 13 অর্থ হলো কি 2 to the power 3 ইন্টু 2 to the power 10, 8 কেবি। আর প্রাইমারি মেমোরির কত আসছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে হচ্ছে 2 to the power 2 ইন্টু 2 to the power 10 টু 4 কেবি। তো আপনাদের বইয়ে যে উদাহরণটা দিছে সেটা হচ্ছে দিস ইজ আওয়ার অক্সিলারি মেমোরি, দিস ইজ আওয়ার প্রাইমারি মেমোরি।
অক্সিলারি মেমোরি হচ্ছে এটা, অক্সিলারি মেমোরি হচ্ছে এইটা, আর প্রাইমারি মেমোরি হচ্ছে এইটা, প্রাইমারি মেমোরি হচ্ছে এইটা। অক্সিলারি মেমোরির সাইজ কত? 8 কেবি। অক্সিলারি মেমোরির সাইজ 8 কেবি, প্রাইমারি মেমোরির সাইজ 4 কেবি। ঠিক আছে? এখন সিপিইউ যখন একটা অ্যাড্রেস জেনারেট করতেছে, সে জেনারেট করতেছে অক্সিলারি মেমোরির কোন একটা ঘর। হ্যাঁ, অক্সিলারি মেমোরির কোন একটা ঘরকে নির্দেশ করার জন্য সে অ্যাড্রেস জেনারেট করতেছে। স্যার 8 কেবি, এখানে তাহলে কয়টা ছোট ছোট ঘর আছে? কয়টা ছোট ছোট ঘর আছে? 13টা। হ্যাঁ, না না, 2 টু দি পাওয়ার 13টা, 2 টু দি পাওয়ার 13টা। আর যে কোনো একটা ঘরকে যদি আপনি ইউনিকলি রিপ্রেজেন্ট করতে চান তাহলে মিনিমাম 13টা বিট লাগবে, মিনিমাম 13 বিট লাগবে। বুঝতে পারছি? মিনিমাম 13 বিট লাগবে, এটা কি বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে সিপিইউ কি জেনারেট করতেছে? সিপিইউ জেনারেট করতেছে 13 বিটের একটা অ্যাড্রেস, এই যে এরকম 1010101 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে গুণে দেখেন কয়টা বিট আছে? 13টা বিট। এখন 13 বিট দিয়ে ও যে অ্যাড্রেস জেনারেট করতেছে, ধরেন কথার কথা 13 বিট দিয়ে যেটা বলছে সেটার ওয়ার্ডটা হচ্ছে, ধরে নিলাম এইটাই, এই ওয়ার্ডটা সিপিইউ চাচ্ছে। এই ওয়ার্ডটা বলতেছে যে ভাই তুমি আমাকে, আমি আমি তোমাকে একটা অ্যাড্রেস দিলাম, তুমি আমাকে এই ওয়ার্ডটা এনে দাও। আপনি জীবনেও অক্সিলারি মেমোরিতে যাবেন না। বুঝতে পারছি? কারণটা কি? অক্সিলারি মেমোরি বলেন স্লো। স্লো। সো আমরা জীবনেও অক্সিলারি মেমোরিতে ঢুকবো না, যদিও আমাদেরকে 13 বিটের এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে। আমরা কি করব? আমরা এই 13 বিটের অ্যাড্রেসটাকে সামহাও প্রাইমারি মেমোরির কোনো একটা অ্যাড্রেসে কনভার্ট করব। এখন তাহলে 4 কেবির কাহিনী দেখি। 4 কেবি, 4 কেবি মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 10, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12। তার মানে আমার প্রাইমারি মেমোরিতে ছোট ছোট ঘর কয়টা? 2 টু দি পাওয়ার 12। আর এটার ভিতরে ভিতরে যে কোনো ঘরকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই কয় বিট লাগবে? বাট 12টা। তার মানে সামহাউ আমাকে 13 বিটের অ্যাড্রেস থেকে 12 বিটের অ্যাড্রেসে কনভার্ট করতে হবে, যাতে কি হয়, এই ওয়ার্ডটা, এই যে ওয়ার্ডটা আমার দরকার, এই ওয়ার্ডের প্রাইমারি মেমোরির অ্যাড্রেসটা আমি যাতে পাই। এই ওয়ার্ডটা প্রাইমারি মেমোরির কত নাম্বার ঘরে লুকায় আছে সেই অ্যাড্রেসটা আমি যাতে পাই, ওইখান থেকে আমি অ্যাক্সেস করে সিপিইউ কে ওয়ার্ডটা দিব। বুঝতে পারছি? আর এক মিনিট একটু কথা বলি, তারপর আমরা নামাজে চলে যাব। তো এইবার দেখেন, এই জিনিসটারই নাম হচ্ছে পেজ টেবিল। এটার নাম কি স্যার? পেজ টেবল। পেজ টেবল। তাহলে পেজ টেবিলের কাহিনীটা কি? আপনার অক্সিলারি মেমোরিতে যতগুলা পেজ আছে সেই পেজগুলো আমরা লাইন বাই লাইন লিখব। এইখানে আমাদের বইয়ের উদাহরণে আমাদের টোটাল পেজ আছে হচ্ছে 8টা। টোটাল পেজ কয়টা? বইয়ের উদাহরণের মধ্যে পেজ পেজ টোটাল আছে হচ্ছে 8টা। 8 মানে কত স্যার? 2 টু দি পাওয়ার 3 না? জি স্যার। তাহলে আমার 8টা যদি এরকম পেজ থাকে, 1 2 3 4 5 6 7 8 এরকম থাকে, তাহলে যে কোনো একটা ঘরকে রিপ্রেজেন্ট করতে কয় বিট লাগবে? 3। 3 বিট। আপনি কি করবেন? আপনাকে যে 13 বিটের অ্যাড্রেস দিছে সেখান থেকে 3টা বিট, মোস্ট সিগনিফিক্যান্ট থেকে শুরু করবেন, 3টা বিট আপনি নিয়ে নিবেন পেজ নাম্বারের জন্য। কার জন্য? পেজ নাম্বার। পেজ নাম্বারের জন্য। এখানে একটা দাগ দিয়েও দেখাইছে। সো ধরেন আপনাকে 13 বিটের এই অ্যাড্রেসটা দিল সিপিইউ, এবং আপনি জানেন যে প্রত্যেকটা প্রোগ্রামকে 8টা করে পেজে টুকরা করা হয়েছে। সো আপনি কি করবেন? 8 কে যেহেতু 2 টু দি পাওয়ার 3 তে রিপ্রেজেন্ট করা যায়, সো 3 বিট রাখবেন হচ্ছে পেজ নাম্বারের জন্য। এইবার দেখি আমরা পেজগুলো কি কি। 000 001 010 011 100 101 ইত্যাদি ইত্যাদি।
8টা পেজ আছে, 1 2 3 4 5 6 7 8। ভালো কথা। এই টেবিলের এন্ট্রি গুলো একটু খেয়াল করেন। 000 তে কিছুই লেখা নাই, তার মানে এই পেজটা এখনো মেইন মেমোরিতে নিয়ে আসা হয় নাই। আচ্ছা, 001 এর মধ্যে কত লেখা? 1 1 11 মানে কি? 0 1, তারপরে কি 1011, মানে কি বেসিক্যালি 4 নাম্বার ব্লক। এই পেজটাকে কত নাম্বার ব্লকে নিয়ে আসা হয়েছে? 4 নাম্বার ব্লকে। যেহেতু আমরা শূন্য থেকে কাউন্ট শুরু করি, তো ব্লক 3 লেখা। বুঝতে পারছি? আচ্ছা, এই পেজটাকে কত নাম্বার ব্লকে নিয়ে আসা হয়েছে? প্রথম ব্লকে, ব্লক 0-তে। তারপরে এই পেজটাকে নেওয়া হয় নাই, এই পেজটাকে নেওয়া হয় নাই। এই পেজটাকে কয় নাম্বার ব্লকে নেওয়া হয়েছে? 1 নাম্বার 1 নাম্বার ব্লক। এই পেজটাকে কয় নাম্বার ব্লকে নেওয়া হয়েছে? 2 নাম্বার 2 নাম্বার ব্লক। আর এর পরেরটাও নেওয়া হয়নি। তো এখানে আমরা যেটা দেখলাম যে আমার মেইন মেমোরিতে 4টা ব্লক, কিন্তু আমার পেজ অক্সিলারি মেমোরিতে পেজ আছে 8টা। 8টাই আমাকে নিয়ে আসা হয় নাই। 8টার ভিতরে 4টা কোনো না কোনো ব্লকে ঢোকানো হয়েছে। কোনো না কোনো ব্লকে ঢোকানো হয়েছে। বুঝতে পারছি? জি স্যার এইবার আসেন, যদি আপনার ব্লক সংখ্যা, এর আগে ছিল পেজ সংখ্যা, এবার আসেন ব্লক সংখ্যা যদি 4টা হয়, এই 4 কে রিপ্রেজেন্ট করতে আপনার মিনিমাম কয় বিট লাগবে? 2 2 বিট। তাহলে এই 2 বিট হবে আপনার ব্লকের নাম্বার প্লাস এখানে 3 বিট বাদ দেওয়ার পরে যা যা থাকবে, হ্যাঁ, এটা হুবহু লেখা ফেলবেন। তার মানে 0101010011, হ্যাঁ, 0101010011, এটা যা থাকবে তাই থাকবে, এক্স্যাক্টলি এটাই থাকবে। আর এই 2 বিট হবে আপনার ব্লক নাম্বার। যেমন কথার কথা ব্লক 2। ব্লক 2 মানে কত? 1 101 0। স্যার এখানে কয় বিট আছে? এখানে টোটাল কয়টা বিট আছে? 2 4 6 8 10 আর 2 12 12। তার মানে হচ্ছে আমাকে দেওয়া হয়েছিল সিপিইউ থেকে 13 বিটের একটা সংখ্যা। সেখান থেকে ফার্স্টে আমি কি করলাম? পেজ নাম্বার থেকে পেজ টেবিল বের করলাম, এবং পেজ টেবিল থেকে আমরা পাইলাম হচ্ছে 12 বিটের একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি এখন হিট করেন। এই অ্যাড্রেসে যান এবং সেখান থেকে আপনি ডেটা ওয়ার্ডটা নিয়ে আসেন। এটাকেই আমরা বলতেছি কি? পেজ টেবিল। বুঝতে পারছি? তাহলে আমরা এখন নামাজে যাই। একটু পরে ধরেন 7:15 থেকে আবার কথা শুরু করব। ওকে? ওকে স্যার
হ্যালো, শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কতটুকু পড়ছিলাম? তাহলে পেজ টেবিলের ব্যাপারটা আসলে কি? পেজ টেবিলের ব্যাপারটা হচ্ছে যে আপনাকে দিবে একটা বড় অ্যাড্রেস, হ্যাঁ? তার মানে ধরেন আমি ধরে নিলাম যে আমার 512 জিবি একটা অক্সিলারি মেমোরি আছে আর 8 জিবি একটা র্যাম আছে, বুঝতে পারছি? তাহলে 512 জিবি এটাকে যদি আমি 2 এর পাওয়ারে কনভার্ট করি, তাহলে এদিকে 2 টু দি পাওয়ার 9 আর জি এর জন্য 2 টু দি পাওয়ার 30, সরি, এটা একেবারে পচা হয়ে গেছে। 512 জিবি, তাহলে 2 টু দি পাওয়ার 9 আর 30 মিলে হচ্ছে 2 টু দি পাওয়ার 39, এতগুলা ছোট ছোট ঘর। সো আপনার সিপিইউ থেকে আসলে একটা 39 বিটের অ্যাড্রেস আসবে, ঠিক না? সিপিইউ থেকে একটা 39 বিটের অ্যাড্রেস আসবে, কিন্তু আপনি ভুলেও এই 39 বিটের অ্যাড্রেস নিয়ে অক্সিলারি মেমোরির মধ্যে ডাটা খুঁজতে যায়েন না, কারণ সেটা অত্যন্ত স্লো হবে। এই জন্য আপনি করবেন কি, একটা পেজ টেবিল বানাবেন, যেই টেবিলের মধ্যে লেখা থাকবে যে কোন পেজ কত নাম্বার ব্লকে বসানো আছে। যদি বসানো না থাকে, ধরেন কথার কথা এই পার্টিকুলার পেজটা নাই, তাহলে সেই ক্ষেত্রে কিছুই থাকবে না পেজ টেবিলে। যেমন আমাদের এখানে উদাহরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি 000 কিংবা 011 কিংবা 100, এই পেজগুলো এখনো র্যামে নেওয়া হয় নাই, কারণ আমরা তো সবগুলো পেজ নিব না। আমাদের যদি টোটাল 8টা পেজ থাকে, হয়তো 2-3টা নিব, যেমন এই ক্ষেত্রে 4টা নিছে। সো যেহেতু 4টা ব্লক, আমার টোটাল মেমোরির মধ্যে ব্লক আছে 4টা, তো এখানে ধরেন কথার কথা আমার 8 জিবি মেমোরির মধ্যে আমরা জানি না কয়টা ব্লক, কারণ এখানে তো ব্লক সাইজ বা পেজ সাইজ ডিফাইন করা হয় নাই। বাট আমরা যদি ধরেই নেই যে 1 কেবি করে এক একটা ব্লক, সেক্ষেত্রে 2 টু দি পাওয়ার 10 বাইটস করে যদি এক একটা ব্লক হয়, সেহেতু 8 জিবি হবে, 2 টু দি পাওয়ার 3 আর 30 মিলে হচ্ছে 2 টু দি পাওয়ার 33। 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 আর জিবি হচ্ছে 30, তাহলে 2 টু দি পাওয়ার 33। তাহলে আমরা বলতে পারি যে কতগুলা ব্লক আছে, 2 টু দি পাওয়ার 33 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 23। এতগুলা ছোট ছোট ব্লক থাকবে। এখন তাহলে আমার এই পেজ টেবিলে কতগুলা এন্ট্রি হবে? পেজ টেবিলে এন্ট্রি হবে টোটাল পেজের সংখ্যা
এখন এই পেজগুলো কোনো না কোনো ব্লকে ঢুকবে। হ্যাঁ, আমার এই 2 টু দি পাওয়ার 23 সংখ্যক ব্লকের কোনো না কোনো ব্লকে এই পেজগুলা ঢুকবে। সো ওই অ্যাড্রেসগুলাই এই টেবিলের ভিতরে লেখা থাকবে। বুঝতে পারছি? সো সেটাই ছোট একটা উদাহরণ হিসাবে আপনাদের এখানে দেখাইছে যে মাত্র 8টা পেজ আছে, মাত্র 4টা ব্লক আছে। এই 8টা পেজের মধ্যে 4টা পেজকে এই ব্লকের মধ্যে ঢুকানো হয়েছে, এই ফ্রেমের মধ্যে ঢুকানো হয়েছে। সবগুলাকে কিন্তু ঢুকানো হয়নি। যেমন 111 এই পেজটা কিন্তু এখানে নাই। সো আপনার সিপিইউ যদি এই 111 পেজটা পেতে চায়, তখন এই সাময়িক সময়ের জন্য আপনার যেকোনো একটাকে সরাইতে হবে। হ্যাঁ, ধরেন কথার কথা এইটাকে এটা হটাও। এটারে হটায় তারপরে এই পেজটাকে নিয়ে আসো। হ্যাঁ, এটাই এখনই পড়াবো। এটা এখনই পড়বো আমরা যে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম বলতে কি বোঝায়। আপাতত পেজ টেবিলটা বুঝছেন কিনা একটু বলেন আমাকে। পেজ টেবিলটা কি বুঝছেন? স্যার এই যে অক্সিলারি মেমোরিতে যদি হচ্ছে 13 বিট আমরা যেটা পাইছিলাম 13 বিটের অ্যাড্রেস, হ্যাঁ। এটা হচ্ছে আমরা এটাই মেন সিপিইউ মেমোরিতে থেকে হচ্ছে আসে। আমরা 12 বিট মানে ফার্স্ট পাওয়ার জন্য হচ্ছে আমরা পরে খুঁজছি 12 বিটে। হ্যাঁ, এইটা আসলে কনভার্সনটা কিভাবে করছে আবার একটু রিপিট করে। কনভার্সনটা কেমনে করছে তাহলে একটু দেখি। ধরেন আহ, এই তো, হ্যাঁ, ধরেন আমার সিপিইউ থেকে অ্যাড্রেস দিল 1010101010011 এরকম অ্যাড্রেস আপনার সিপিইউ থেকে আসলো, রাইট? জি স্যার। আচ্ছা, এখন আপনাকে দেখতে হবে আপনার পেজ টেবিলটা। পেজ টেবিলে স্যার কয়টা এন্ট্রি আছে? 8টা স্যার। 8টা। 8 মানে কত? 2 টু দি পাওয়ার 3 না? জি। আচ্ছা, এবার বাম দিক থেকে 3টা বিট আপনি আলাদা করেন। 3টা বিট আপনি আলাদা করেন। কারণ এই 3টা বিট হবে আপনার পেজ টেবিলের এন্ট্রি। যেমন এখন বর্তমানে কত লেখা? 101 101। এই এন্ট্রিতে চলে যান। 101 এ চলে আসেন। 101 এর ভিতরে, এই পেজ টেবিলের ভিতরে কত লেখা? 1 না, না। কি লেখা? 01 01। এইটাকে 01 এ কনভার্ট। বাদবাকিগুলা যা থাকবে তাই। দেখেন তো স্যার এখন কয় বিট হয়েছে? 2, 4, 6, 8, 10, 12। বুঝতে পারছি? তাহলে এই অ্যাড্রেসটা কিসের অ্যাড্রেস ছিল? একটা অক্সিলারি মেমোরির অ্যাড্রেস ছিল। এটা কিসের অ্যাড্রেস? মেন মেমোরি। মেইন মেমোরি বা ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা এটাকে অনেক সময় ফিজিক্যাল অ্যাড্রেস বলি না স্যাররা? জি স্যার। ফিজিক্যাল অ্যাড্রেস। আমি এইখান থেকে ওয়ার্ডটা অ্যাক্সেস করব। বুঝতে পারছি? যদিও আমাকে সিপিইউ অক্সিলারি মেমোরির ওয়ার্ড দিছে। তাহলে এবার আসি হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস বলতে কি বোঝায়। ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে আপনার অক্সিলারি মেমোরির একটা অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে গেলে আপনি ওয়ার্ড বিটটা পাওয়ার কথা, কিন্তু আপনি ভুলেও এই অক্সিলারি মেমোরি থেকে মেমোরি অ্যাক্সেস করবেন না, কারণ এটা অনেক স্লো। একটা উদাহরণ দেই, যেমন আপনাদের কথার কথা আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাসাইনমেন্ট একটা দিছি, দেখছেন নাকি? জি স্যার। একটা অ্যাসাইনমেন্ট দিছি, কিন্তু এটা আপনাদের 8 তারিখের মধ্যে আপনারা জমা দিয়ে দিন। এটা আমাদের একটা সাজেশনের মতোও বলতে পারেন। এগুলা করলে আশা করি ফাইনালে ভালোই হবে। তো এইখানে যেমন দেখেন আহ, এরকম একটা জিনিস লেখা ছিল যে আহ, একটা কম্পিউটারের প্রাইমারি মেমোরির অ্যাক্সেস টাইম হচ্ছে 50 ন্যানো সেকেন্ড। ঠিক আছে? কিন্তু জাস্ট ইন কেস যদি পেজ ফল্ট হয়, সেই ক্ষেত্রে লাগে হচ্ছে 500 ন্যানো সেকেন্ড। তার মানে কি 100 গুণ বেশি স্লো। আমি কখনোই অক্সিলারি মেমোরিতে যাব না। আমি কি করব? অক্সিলারি মেমোরির পেজ টেবিল থেকে কনভার্ট করে প্রাইমারি মেমোরিতে চলে আসবো এবং প্রাইমারি মেমোরি থেকে ওই ব্লকটা অ্যাক্সেস করার চেষ্টা করব। স্যার এইখানে যে ওয়ার্ড, এই সেম ওয়ার্ড কিন্তু এই ব্লকেও পাওয়া যাবে। বুঝতে পারছি? জি স্যার। আপনার এখানে যে বাইটটা আপনি চাচ্ছেন আপনার সিপিইউ, সেম বাইটটাই প্রাইমারি মেমোরিতে পাওয়া যাবে। কিন্তু প্রাইমারি মেমোরি ধরেন কথার কথা 1000 গুণ ফাস্ট। তাহলে এটা এটা অ্যাক্সেস করা ভালো হবে না? জি। আচ্ছা, এখন যদি না পাওয়া যায়, আমি তো বলতেছি পাওয়া যাবে। না পাওয়া গেলে কি হবে? কি বলছিলাম? যে রিপ্লেসমেন্ট যেটা হবে। হ্যাঁ, রিপ্লেসমেন্ট হবে বেসিক্যালি।
কিছু সময়ের জন্য আপনার প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে এবং যেটা পাওয়া যায় নাই, ধরেন কথার কথা আপনি 100 চাইলেন। এখানে তো আপনার উদাহরণ হিসাবে 101 দেওয়া ছিল, রাইট? উদাহরণ হিসাবে 101 দেওয়া ছিল। স্যার অ্যাড্রেসটা যদি 100 দিয়ে আসতো, এরকম যদি আসতো 0101010011, তো আমাকে প্রথম 3টা বিট হচ্ছে ইয়ার জন্য। 3টা বিট কেন? কারণ পেজ যেহেতু ছিল 8টা। 8টা ছিল, আচ্ছা, বুঝছি। যদি স্যার পেজ 32টা হতো তাহলে কয় বিট নিতাম? পেজ যদি 5টা। 32টা, হ্যাঁ গুড, 5টা বিট নিতাম। যেহেতু আমার 8টা পেজ টেবিলে এন্ট্রি হচ্ছে 8টা, সেই জন্য আমি 3 বিট নিলাম। আচ্ছা ভালো, 3 বিটের এখন কত নাম্বার ঘরে যাব? 100। যাই 100তে। 100তে কিছু আছে? না স্যার। নাই। এটার মানে কি স্যার? এই ওয়ার্ডটা, এইখানে যে বাইটটা আছে, এটা এখনো মেইন মেমোরি ব্লকে ঢুকানো হয় নাই। তাহলে পেজ ফল্ট, ঠিক না? তাহলে কি পেজ ফল্ট। পেজ ফল্ট? এখন তাহলে কি হবে, কি এই পার্টিকুলার প্রোগ্রামটা স্যার একদম বন্ধ হয়ে যাবে এবং যে কোনো একটা ব্লক, কথার কথা আপনি যে কোনো ব্লক 0 বা ব্লক 2 বা কাউকে একজন বের করে দিতে হবে। বের করে এই ওয়ার্ডটা তখন ওর ওই ঘরটার মধ্যে ঢুকাইতে হবে এবং সিপিইউ কে বলতে হবে যে সিপিইউ এখন তুমি এই অ্যাড্রেসে যাও। ধরেন কথার কথা আমি ব্লক 2 এর অ্যাড্রেসে ঢুকাইলাম। ব্লক 2 এর অ্যাড্রেসে ঢুকাইলাম। তাহলে 100 বরাবর কি ব্লক 2 মানে কত? 01 না 01? 10। 10। থ্যাংক ইউ স্যার। আসলে 00 থেকে কাউন্ট করতেছি তো, ব্লক মানে ব্লক 0 হচ্ছে 0, তারপরে 01 হচ্ছে 1, 10 হচ্ছে আপনার 2 এবং 11 হচ্ছে 3। নরমালি তো আমরা 1 2 3 4 বলি, কিন্তু যেহেতু আমাদের বাইনারি হিসাব করতেছি, সো 0 থেকে স্টার্ট হচ্ছে। সো তৃতীয় ব্লকটার নাম আসলে 2। বুঝতে পারছি? তৃতীয় ব্লকটার নাম আসলে হচ্ছে 2। তো এই জন্য আমার এই 100 তখন কিসে কনভার্ট হবে? 10-তে। 10, তার বাদ বাকি যা ছিল তাই থাকবে। এখন আপনি ওয়ার্ডটা পেয়ে গেছেন। এখন আপনি কোত্থেকে নিবেন? প্রাইমারি মেমোরি স্যার থেকেই আমরা এইভাবে আগে অ্যাক্সেস করবেন। আগের যে 13টা বিট ছিল স্যার, হ্যাঁ, যেটাতে হ্যাঁ, হচ্ছে 101 হয়েছিল, 101। ওইখানে দেখেন ওটাতে তো অলরেডি আমাদের একটা ছিল ব্লকের 0। অ্যাড্রেস দেওয়া ছিল। আচ্ছা, অলরেডি আছে, এর জন্য আমরা 2 নাম্বার নিয়েছি স্যার, নাকি হচ্ছে মানে আমরা 2 অলরেডি নাম্বার। যদি ব্লকে অ্যাড্রেস দেওয়া থাকে, তার মানে এই পেজটুকু ব্লকে অলরেডি ঢোকানো আছে। বুঝতে পারছি? জি। আর যেমন 111, এটা এই পেজটা এখনো ব্লকে ঢুকে নাই। সো যখন আপনি অ্যাক্সেস করতে চাইবেন, তখন আপনি দেখবেন ব্লকের মধ্যে নাই। তখনই সেটাকে আমরা বলবো এই পেজটা তো ব্লকে আসে নাই। তখন আমাকে কি করতে হবে? এটাকে নিয়ে আসতে হবে। পেজটাকে সার্ভিস করতে হবে। এটা আমরা আস্তে আস্তে বুঝবো স্যাররা, হ্যাঁ? একটা দুটো অঙ্ক করলেই আরো ক্লিয়ার হয়ে যাবে। তো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম বলতে যেটা বোঝায়, এটা অলরেডি আলোচনায় চলেই আসছে। সেটা হচ্ছে স্যার, আমার যদি পেজগুলা নিয়ে আসতে হয়, আমার যদি পেজগুলা নিয়ে আসতে হয়, যেমন ওই উদাহরণটাই যাই, হ্যাঁ? এই উদাহরণটাতেই যাই, এই উদাহরণটাতেই যাই। ধরেন কথার কথা 011 এই পেজটা মিস হইলো, হ্যাঁ? এই পেজটা ফল্ট হইলো। মানে এটা ব্লকে এখনো আসে নাই। প্রশ্ন হচ্ছে ব্লকে কিন্তু অলরেডি 4টা পেজ আছে, আছে না স্যাররা? যেমন আমাকে কেউ একজন বলেন তো জি স্যার। ব্লক 0তে কোন পেজটা আছে? ব্লক 0তে কোন 00। পেজটা আছে? না, না, ব্লক 0তে কোন পেজটা আছে? কে বলতে পারবেন? এগুলো হচ্ছে আমাদের পেজ। এটা জি হচ্ছে স্যার, 01 01 এ স্যার, 01। 010 তে স্যার। 010। আচ্ছা, ব্লক 3 তে কোন পেজটা আছে? ব্লক 3 তে কোন পেজ আছে? 110। 110? না জি না, না স্যার, এটা হচ্ছে 11 স্যার আছে, 001। 001 এ আছে। 001, এই যে আস্তে আস্তে কিন্তু মাথা খুলে যাচ্ছে। আচ্ছা, ব্লক 2 তে স্যার 110 স্যার। 110, তারপরে 110। ব্লক 1 এ ব্লক 1 এ স্যার 101। 101। 101। এই পেজগুলা অলরেডি আমার প্রাইমারি মেমোরিতে অলরেডি আছে, হ্যাঁ? এখন আমার সিপিইউ অ্যাক্সেস করতে চাইছে কথার কথা 111, এটা এটা তো নাই। তাহলে কি হলো? পেজ ফল্ট হলো।
ঠিক না? পেজ ফল্ট হলো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এইটাকে অন্য কালার দিই। এইটাকে আমি যে ব্লক প্রাইমারি মেমোরিতে নিয়ে আসবো, প্রশ্ন হচ্ছে স্যার কোন ব্লকে বসাবো? 0 তে, 1 এ, 2 তে না 3 তে? স্যার জিরোতে। কেন? কি লজিকে আপনি বললেন স্যার এই পেজটা কি দোষ করছে? ও কি আপনার কোনো মানে ছোটবেলার শত্রুতা ছিল নাকি ওর সাথে যে ওরে বললেন, "এই তুমি সরো, আমি ঢুকি"? স্যার তাহলে ব্লক কো থ্রির হ্যাঁ, পর ব্লক থ্রি পর আবার ব্লক কোশ্চেনটা কি জিরো। বুঝতে পারছেন স্যাররা? বেসিক্যালি স্যার যখন আবার একটু একটা কোশ্চেনটা করুন তো। হ্যাঁ, বেসিক্যালি যখনই একটা মেইন মেমোরির সব কয়টা ব্লক ফিল আপ এবং তারপর একটা পেজ আসতে চাচ্ছে, তখনই একটা প্রশ্ন আসে যে সে কাকে রিপ্লেস করবে? বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, এইটাকেই জি আমরা স্যার। বলতেছি হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমস। অর্থাৎ আপনি একটা লজিক দিবেন, যেই লজিকের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোন পেজটাকে রিপ্লেস করব। কাকে হটাই দিব আর ওর জায়গায় আমি বসবো। বুঝতে পারছি? জি। আচ্ছা, এটার ২ টা টেকনিক আছে। একটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আরেকটা হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড, আরেকটা হচ্ছে অপটিমাইজড। তা আমাদের বইয়ের মধ্যে ফার্স্ট ইন ফার্স্ট আউট এবং এলআরইউ এই ২ টা ইউজ আছে এবং এই ২ টা আমরা অ্যা কি বলবো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? এলআরইউ এবং ফিফো। তো এই ২ টা আমাদের স্লাইডে নাই। এই ২ টা হচ্ছে আমাদের সেকেন্ডারি আরেকটা ফাইল আছে। এই ফাইল থেকে আমি আপনাদের পড়াবো যে ভার্চুয়াল মেমোরি ম্যানেজমেন্ট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমস। এটা আরেকটা ফাইল আছে। একটু বড় করে দেখাই। এটা আমাকে একটু সময় দেন। আমাকে আবার আরেকটা ক্লাস ক্রিয়েট করতে হবে। হুম, F1 আ কোথায় ছিলাম? মেমোরি রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দেখানো হচ্ছে। আচ্ছা, তাহলে ১ম টা দেখি। ১ম টার নাম ওরা বলতেছে হচ্ছে FIFO। তাহলে এটা আপনাদের একটা প্রশ্ন, হ্যাঁ? যে given the reference string of CPU demanding a page and the number of blocks in the primary memory is 3, find out number of hits, number of page fault and hit ratio using page fault FIFO page replacement algorithm. তাহলে এখানে আপনাদের অনেকগুলো পেজ নাম্বার দেওয়া, হ্যাঁ? যেমন সিপিইউ ১ম এ চাইলো পেজ নাম্বার 7, তারপরে চাইলো 0, তারপরে চাইলো 1, তারপরে চাইলো 2, এভাবে বলা। আর আমাদের প্রাইমারি মেমোরির মধ্যে কয়টা ব্লক আছে বা কয়টা ফ্রেম আছে? ৩ টা। প্রাইমারি মেমোরির মধ্যে ৩ টা ফ্রেম আছে। আমরা নাম দিলাম F1, F2, F3, মানে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। এইবার একটু করে আমরা দেখি যে এই ম্যাথটা করলে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে আসলে অ্যা এই ভার্চুয়াল মেমোরির কাহিনীটা কি। সো ১ম থেকে আসি। ১ম এই সিপিইউ বলতেছে যে ৭ নাম্বার পেজটা আছে কিনা। তো বাই ডিফল্ট কি হবে? আমাদের আ জিনিসগুলা থাকবে একদম ফাঁকা। হ্যাঁ? তার মানে হচ্ছে ধরেন এটা যদি আমার টোটাল ঘর হয়, আ ১ টা
2টা 3টা 4টা আরেকটা ঘর রেখে দিলাম মনে করেন ইয়ার জন্য। আচ্ছা, এরকম রাখলাম, দাগ দেই, অনেকগুলো ছোট ছোট দাগ লাগবে। একটু বোর্ডে করতে পারলে ভালো হইতো, বোর্ডে করতে পারলে আর একটু ইজিলি করতে পারতাম। যাই হোক, সমস্যা নাই। একদম এরকম ফাঁকা থাকতেছে। আর যেহেতু আমাদের 3টা ফ্রেম, সো একটার নাম দিলাম F1, F1, একটার নাম দিলাম F2, আর একটার নাম দিলাম হচ্ছে F3, F3। হ্যাঁ স্যার, বলুন। কাউসার আলী স্যার, কিছু বলবেন স্যার? আচ্ছা, এটা মনে হয় ভুল করে চাপ পড়ছে, সমস্যা নাই। আর হচ্ছে আমাদের স্ট্রিংটা কি ছিল? স্ট্রিংটা ছিল হচ্ছে, স্ট্রিংটাও একটু লিখে নেই, 701 2 0 3 0 4 2 3 0 3 1 2 0, এরকম। তাহলে আসি, যখন প্রথম সিপিইউ 7 নাম্বার পেজটা চাচ্ছে, তখন দেখেন তো আমার 3টা ফ্রেমই ফাঁকা না। জি স্যার। হ্যাঁ, সো আমি করব কি, ফ্রেম 1 থেকে ফিল আপ করা শুরু করব। এবং প্রথম পেজে যেহেতু কিছুই পাওয়া যায় নাই, এটাকে আমরা বলবো পেজ ফল্ট। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে বললো 0। এই 0টা কি আছে কোথাও? 7 আছে শুধু। এটাও তাহলে পেজ ফল্ট, রাইট? এবং এই 0টাকে দ্বিতীয় ঘরে বসাবো। তারপরে চলো 1, সেটাও পেজ ফল্ট। এবং 7 0 1। এখন দেখেন আমাদের 3টা ফ্রেমই ফিল আপ হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, এখন যখন 2 চাইতেছে, তখন দেখবো যে না, 7 0 1 কোনোটার মধ্যে কিন্তু 2 নাই। 7 0 1 কোনোটার মধ্যেই 2 নাই। তাহলে আমাকে 2 তো নিয়ে আসতে হবে। প্রশ্ন আসতেছে আমি কাকে রিপ্লেস করব? F1 কে, F2 কে নাকি F3 কে? তো FIFO যেটা আমাদেরকে বলে সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। যেটা আগে ঢুকছে সেটা আগে বেরোবে। সবার আগে কোনটায় ঢুকছিল? 7। F1 এ। এই যে এইটাকেই তাইলে আমরা রিপ্লেস করব। সো আমরা রিপ্লেস করলাম হচ্ছে এই 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 7-এর বদলে এই 2টা ঢুকবে, হ্যাঁ? 7-এর বদলে এই 2 ঢুকলো, আর বাদবাকিগুলা যা ছিল তাই। এবারও কিন্তু পেজ ফল্ট। আচ্ছা, এরপরে বললো কি 0। স্যার 0 আছে না? জি স্যার। হ্যাঁ, এইটাকে আমরা বলবো হিট। এটাকে আমরা বলবো হিট। এবং যা ছিল তাই লিখে ফেলবো। 201 ছিল, 201ই লিখবো, কারণ পেজ হিট হয়েছে। আচ্ছা, এরপরে চাইতেছে 3। 3 আছে? না স্যার। 3 নেই। তাহলে এখন ফার্স্ট ইন ফার্স্ট আউটে কে ঢুকবে, কে বাদ যাবে? 2 বাদ যাবে। F2 এ যা লেখা ছিল সেটা 2 বাদ যাবে। সহজ না স্যাররা? এই 2 এর জায়গায় কে বসবে? ও না না, এই 0 তো আছে। 0 আছে তো। ওয়েট ওয়েট, 2 তো আসলো। স্যার 3 নিয়ে কাজ করতেছি তো আমরা। ও 3 নিয়ে কাজ করতেছি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাইলে 0 বাদ চলে গেল,
0 এর বদলে 3 বসলো, এখানে 2 3 1। আচ্ছা একটু দেখে আসি তো স্যার ঠিক আমার আছে। লাস্ট ইন হ্যাঁ হ্যাঁ ঠিকই লিখতেছি, ঠিকই আছে। 201 201 231 ঠিকই আছে। তাহলে এটাও হলো কি পেজ ফল্ট। আচ্ছা তারপরে আবার দেখি 0 0 আছে, না 0 স্যার কি আছে? নাই, তাহলে পেজ ফল্ট। কারে বাদ দিব? 1 না না, হ্যাঁ গুড 1। তাহলে 1 কেটে এখানে লিখবো কি 0, বাদ বাকিগুলো যা ছিল তাই। তারপরে দেখি 4 4 আছে, না এখন কাকে বাদ দিব? 2 2। কারণটা কি? কারণ এই F1 F2 F3 ঘুরে আবার F1 থেকে শুরু। বুঝতে পারছি? সো 2 কেটে দিলাম, 2 এর জায়গায় 4 বসাই দিলাম। এটাও পেজ ফল্ট, এটাও পেজ ফল্ট। এখানে আমরা 4 বসবে, বাদ বাকি যা ছিল তাই। তারপরে আবার 2 চাচ্ছে, 2 আছে? না স্যার 2 ও নাই, তাইলে এইটা কেটে এবার 2 লিখবো, বাদ বাকি যা ছিল তাই। এটাও পেজ ফল্ট। তারপরে 3 আছে, 3 না 3 নাম্বার পেজটাও নাই। এখন কে বাদ যাবে? 0 0 বাদ যাচ্ছে, তাইলে এখানে বসানো হচ্ছে 3। লেখাটা ভালো হয় নাই। 3 বাদ বাকি যা ছিল তাই, এটাও পেজ ফল্ট। তারপরে চাচ্ছে 0 0 ও নাই। এখন কে যাবে? 4 4 কাটা যাবে, 0 বসলো, এটাও পেজ ফল্ট। বাদ বাকি যা ছিল তাই। তারপরে চাচ্ছে হচ্ছে 3 3 কিন্তু আছে। হিট হ্যাঁ, এইবার একটা হিট পাওয়া গেল, এবার একটা হিট পাওয়া গেল। এবং যা ছিল তাই লিখবো, কারণ এখানে পেজ রিপ্লেসমেন্ট করার প্রয়োজন পড়ে নাই, ঠিক না স্যাররা? যেইটা জি সিপিইউ স্যার চাচ্ছে সেটা আছে। আচ্ছা তারপরে আবার যাচ্ছে কি 1। এবার কে রিপ্লেস হবে? 3 3 2 2 2 2 রিপ্লেস হবে। এই যে কাটা চিহ্নগুলো দেখলে বোঝা যায় যে লাস্ট কোনটা কাটা হয়েছিল। সো 2 এর জায়গায় কে বসতেছে? 1। এদিকে বাদবাকি যা ছিল তাই, আবারও পেজ ফল্ট। তারপরে দেখি 2 চাচ্ছে, 2 তো নাই। এবার কে রিপ্লেস হবে? 3 3 3 কেটে 2, এদিকে 1 এদিকে 0, আবারও পেজ ফল্ট। লাস্টে যে চাচ্ছে হচ্ছে 0, 0টা আবার আছে, তাই না? 0টা কিন্তু আছে, তাই না? এই যে এখানে। জি স্যার সো আরেকটা হিট পাইলাম আমরা, 0 1। একটু দেখে আসে ভুল লিখলাম নাকি আবার। না, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা তাহলে কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করছিল যে কতগুলা হিট হয়েছে, কতগুলা পেজ ফল্ট হয়েছে এবং হিট রেশিও কত। তাহলে স্যার একটু গুনি, কয়টা কয়টা হিট হয়েছে? 1 2 3টা। তাহলে আমরা কি লিখবো? নাম্বার অফ হিটস, 3 নাম্বার অফ হিটস ইকুয়াল টু 3টা। আর ফল্ট কয়টা হয়েছে দেখি, এদিকে 4 এদিকে 4 8 8 আর 2 10 10 আর 2 12। তাহলে নাম্বার অফ পেজ ফল্ট কয়টা? 12 12। এরপরে বলছে হিট রেশিও। হিট রেশিও জিনিসটা কি? হিট রেশিও হচ্ছে আপনার কয়টা হিট হয়েছে ডিভাইডেড বাই টোটাল রিকোয়েস্ট। হ্যাঁ, কয়টা হিট হয়েছে টোটাল রিকোয়েস্ট। কয়টা টোটাল হিট হয়েছে? 3টে 3টা। আর টোটাল কতগুলা রিকোয়েস্ট, মানে এখানে কতগুলা মানে 15 পেজ ফল্ট আর হিট মিলে 15টা, মানে 3 প্লাস 12। 12টা। সো বেসিক্যালি 3 ডিভাইডেড বাই 15। এটাকে যদি 100% লিখি তাহলে 100 দিয়ে গুণ দেই। 3 5 15, 1/5 মানে হচ্ছে 20%। এর অর্থ হচ্ছে আপনি যখন প্রাইমারি মেমোরিতে খুঁজেন 20% সময় আপনার হিট হয়, বাকি 80% সময় কি হয়? পেজ ফল্ট হয়। বুঝতে পারছি? জি স্যার আচ্ছা এবার তাহলে এলআরইউটা দেখি, লিস্ট রিসেন্টলি ইউজড।
লিস্ট রিসেন্টলি ইউজটা কিরকম? এই একই রকমই, কিন্তু এখানে আবার একটু একটা ফ্রেম বাড়াইছে। সো তারা এখানে বলতেছে ব্লক নাম্বার অফ ব্লকস অথবা ফ্রেমস ইন দ্য প্রাইমারি মেমোরি ইজ 4। সো F1 F2 F3 F4। আর এখানেও কিছু রেফারেন্স স্ট্রিং দেওয়া আছে। লিস্ট রিসেন্টলি ইউজড মানে হচ্ছে আপনার লাস্ট যেই মেমোরিটা অ্যাক্সেস করছেন, হ্যাঁ, লাস্ট যেই পেজটা অ্যাক্সেস করছেন সেইটা না, সবচেয়ে পুরানো যে পেজটা অ্যাক্সেস করছেন সেইটা নিয়ে আসতে হবে। তো এটা আমরা একটা উদাহরণ দেখলে বুঝবো, হ্যাঁ। লিস্ট রিসেন্টলি ইউজড, তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে এগুলো সব মুছে দিতে হবে। টিস টিস টিস। এক্সকেলেট র। তো এখানে আবার যেহেতু 4টা আছে, সো আরেকটা ঘর বানাইতে হবে। ধরেন আরো একটা ঘর বানাইলাম। আর এখানে লিখে দিলাম হচ্ছে F4, কারণ আমার 4টা ব্লক তো, এখন আরো বেশি ঢুকবে আর কি। আর এই যে পেজ ফল্টের জন্য একটা ঘর রাখ। আর এই জায়গায় হচ্ছে আমাদের রেফারেন্স স্ট্রিংটা লিখতে হবে, তাহলে এটাও মুছে দেই। এটা সবই মুছে দেই, কারণ এটা তো আর লাগবে না। তো এবার রেফারেন্স স্ট্রিংটা একটু দেখে আসি। রেফারেন্স স্ট্রিংটা বোধহয় আগেরটাই, হ্যাঁ, মোস্ট প্রবাবলি আগেরটাই। 701230322121701 এরকম হচ্ছে আমাদের রেফারেন্স লিস্ট। ওকে, তাহলে একটা একটা করে শুরু করি। 7 আছে কিছু? 7 কিছুই না তো নাই। স্যার। পেজ ফল্ট, 7 বসাই দিলাম। তারপর হচ্ছে 0, কিছু আছে? নাই। পেজ ফল্ট, 7 0। তারপরে 1, পেজ ফল্ট, 7 0 1। তারপর 2, পেজ ফল্ট, 7 0 1 2। আচ্ছা, এরপরে যখন পেজ 0 চাচ্ছে, 0 তো আছে, এই 0 আছে না? জি স্যার। হ্যাঁ, 0 থাকলে হিট এবং যা ছিল তাই। সো 7 0 1 2। এরপরে যখন 3 চাচ্ছে, হ্যাঁ, যখন 3 চাচ্ছে, তখন আমাকে দেখতে হবে যে আমার এক্সিস্টিং যেই পেজগুলো আছে 7 0 1 আর 2, এটার মধ্যে লিস্ট রিসেন্টলি ইউজড কোনটা। এখন এটা বোঝার জন্য একটু খেয়াল করেন, আমি একটু জুম করি আর এগুলো একটু ক্লিয়ার করে দেই। এই, স্যার, আমরা দেখতেছি হচ্ছে 7 0 1 আর 2, এই 4টা পেজের মধ্যে সবচাইতে পুরানো কোনটা ইউজ করা হয়েছিল? স্যার দেখেন তো, 3 এর ঠিক ইমিডিয়েটলি আগে 0 ইউজ করা হয়েছে না? জি স্যার। আচ্ছা, তাইলে এটা গেল। তারপরে 0-র একটু আগেই 2, তারও একটু আগে 1, এবং দেখা যাচ্ছে 7 যেই ফ্রেমটা, হ্যাঁ, 7 নাম্বার যে পেজটা, এটাই সবচেয়ে পুরানো ইউজ করা হয়েছিল। বুঝতে পারছি? লিস্ট রিসেন্টলি ইউজড, এটা হচ্ছে মোস্ট রিসেন্টলি ইউজড, তাই না? ঠিক একটু আগেই এটা নিয়ে আসছেন, এই এই যে এই 0টা, ঠিক আছে?
3-এর ঠিক আগেই এই জিরোটা নিয়ে আসছেন না? এই জিরোটা আপনি ইউজ করছেন না? এই যে এই জিরোটা হিট হয়েছে, যে পেজ হিট হয়েছে, জি স্যার। হ্যাঁ? তো 3-এর ঠিক ইমিডিয়েটলি আগেই আপনি 0 অ্যাক্সেস করছিলেন। তার একটু আগে আপনি 2 অ্যাক্সেস করছিলেন। তার একটু আগে আপনি 1 অ্যাক্সেস করছিলেন। সবচেয়ে পুরানো অ্যাক্সেস করছেন কোনটা? 7 7। নাম্বার ফ্রেমটা। এইজন্য আপনি রিপ্লেস করবেন কাকে? 7 নাম্বার ফ্রেমটাকে। বুঝতে পারছি? স্যার ওইটা তো আমরা তাহলে অনেকটা লিফোর মতো হইলো, লাস্ট ইন ফার্স্ট একটু আউট। দেখি আমরা, হ্যাঁ? লাস্ট ইন ফার্স্ট আউট হয় কিনা একটু দেখি। আসলে হবে না। ঠিক আছে? তো আ তাহলে এফ এফ এটা কাটি এবং আমাদের নতুন যে ফ্রেমটা, তার মানে 3, এটা তো হবে পেজ ফল্ট, এবং এই 7 কে রিপ্লেস করে কে আসবে? 3 বাদবাকি যা ছিল তাই। আচ্ছা, তারপরে বলতেছে 0, 0 তো আছে। 0 আছে না স্যাররা? জি স্যার। তাইলে তো এটা হিট হইলো, দেখা জি। যাচ্ছে একটা হিট হইলো। এবং যা ছিল তাই থাকতেছে। কোনো সমস্যা নাই। 4 কি আছে? না। এইবার আবার দেখতে শুরু করেন যে এই 3012 এর মধ্যে কোনটা সবচেয়ে পুরানো। তাহলে দেখি তো, 4-এর ঠিক আগেই, সরি, হ্যাঁ, 4-এর ঠিক আগেই 0 ইউজ হয়েছে। তাহলে এটা তো সবচেয়ে পুরানো না। তার একটু আগেই 3 ইউজ হয়েছে, এটাও সবচেয়ে পুরানো না। তার একটু আগে 0 ইউজ হয়েছে, এটাও সবচেয়ে পুরানো না। তার একটু আগে কোনটা ইউজ হয়েছে? 1 1। তাহলে এখন কাকে রিপ্লেস করব? 1 কে 1 কে রিপ্লেস করব। সো 1 এর বদলে কে বসবে? 4। 4 আর বাদ বাকি যা ছিল তাই। সো এদিকে 2, 0, 3 সবই থাকবে। এটাও তো ফল্ট, আমরা তো পেজটা পাই নাই। আচ্ছা, 2 কি আছে? হ্যাঁ, 2 আছে। 2 আছে, সো 2টা হিট হইলো এবং যা ছিল তাই। 2403, 3 ও আছে, এই যে 3 আছে, সো আবারও হিট। 3042 যা ছিল তাই। আবার 0 আছে, এটাও হিট। 3042 মানে হিট হলে তো আপনার পাচ্ছেনই, বুঝছেন না? হিট হলে তো সমস্যা নাই। যেমন 3 তো অলরেডি ফ্রেমে আছে, এটাও হিট। 3042, আমি কি ঠিক লিখতেছি? অনেকগুলা হিট হচ্ছে যে পরপর। হ্যাঁ, অনেকগুলাই হিটই আছে। 304, অনেকগুলা হিটই আছে, ঠিকই আছে। আচ্ছা, আবার 2 ও, এই 2 ও আছে। So, আবারও হিট। 3042, এইবার একটা পাওয়া গেছে ফল্ট। 1 কিন্তু নাই, ঠিক না? 1 কিন্তু নাই। এখন আমাকে দেখতে হবে কি এই 2403 এগুলোর মধ্যে কোনটা 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 সবচেয়ে পুরানো। তাহলে 1 থেকে দেখি, 2 একদম রিসেন্ট, হ্যাঁ, তারপরে 3 এটাও মোটামুটি রিসেন্ট, 0 এটাও মোটামুটি রিসেন্ট। তাইলে সবচেয়ে পুরান কাকে পাওয়া গেল? 4 4। তাহলে 4 এর পেজটাই, 4 এর পেজটাই কাটবে। তার মানে কি 4 এর বদলে কে বসবে? 1 1। আর বাদ বাকি যা ছিল তাই। সো এটাও ফল্ট, 302 যা ছিল তাই। আচ্ছা, এরপরে বলতেছে হচ্ছে 2 তো অলরেডি আছে, সো এটাও হিট, হিট, এবং 2ই থাকবে, যা থাকবে তাই থাকবে, সমস্যা নাই। 0 এটাও হিট, কারণ 0 আছে অলরেডি, যা থাকবে তাই। 1ও হিট, কি রে ভাই এত হিট, যা থাকবে তাই। 2103 যা থাকবে তাই। 7, হ্যাঁ 7 নাই, 7 নাই। তাহলে কেউ একজন আমাকে বলেন তো কাকে রিপ্লেস করবে? 2103 কোনটা সবচেয়ে পুরানো? 1 স্যার 3 3। আচ্ছা, একটু দেখি, যেমন 7-এর ইমিডিয়েটলি আগে 1 ইউজ হয়েছে, এটা না। 0 ইউজ হয়েছে, এটাও না। তারপরে 1 দেখা যাচ্ছে, এইটাও না। তাহলে সবচেয়ে পুরানো কোনটা? 3 3। তাহলে এই 3 কেটে এইখানে একটা নতুন ঢুকবে, বুঝতে পারছি? এইখানে একটা নতুন ঢুকবে। সো আমি ঘরটা একটু বড় করি। এটা পেজ ফল্ট, এবং 3 এর জায়গায় কে ঢুকবে? 7, রাইট? 7012, 0 আছে,
জিরো হিট, হ্যাঁ জিরো হিট, এবং যা থাকবে তাই 2107, আর ওয়ানও হিট, এটাও হিট, কারণ এই যে ওয়ান আছে কিন্তু 2107। আচ্ছা, একটু দেখে আসি ভুল লিখলাম কিনা। না, মোটামুটি ঠিকই আছে। বুঝতে পারছি স্যাররা, দুজনের মধ্যে একটু পার্থক্য আছে, কিন্তু এখানে আমরা দেখতেছি যেমন ফ্রেম 4 একবারও রিপ্লেস হয় নাই, দেখছেন? হ্যাঁ, ফ্রেম 4 কিন্তু একবারও রিপ্লেস হয় নাই। তারপরে যে ফ্রেম 2 একবারও রিপ্লেস হয় নাই। কারণটা কি? কারণ এগুলা সবসময় রিসেন্টলি ইউজড এর মধ্যে ছিল। সবচেয়ে কম রিসেন্টলি ইউজড বা সবচেয়ে পুরানো যে ফ্রেমটা, সেটা বারবার বারবার বাদ পড়তেছে। বুঝতে পারছেন? এটা কিন্তু একটু অন্যরকম। তাহলে আমরা আবার গুনি, নাম্বার অফ হিট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। নাম্বার অফ হিট কয়টা? 12টা। তারপরে হচ্ছে নাম্বার অফ মিস কয়টা, সরি পেজ ফল্ট কয়টা? 8 8টা না? 1 2 3 4 5 6 7 আর 8, হ্যাঁ ঠিক আছে, 8টা। 8। তাহলে হিট রেশিওটা কত হবে? হিট রেশিও 20 ইকুয়াল টু হবে 20 নাম্বার অফ হিট ডিভাইডেড বাই টোটালটা, তাই না? টোটালটা। সো সেই ক্ষেত্রে আসতেছে 12 আর নিচে আসতেছে 20। আচ্ছা, এটাই কি লেখা নাকি একটু দেখে আসি। নাম্বার অফ পেজ ফল্ট 8টা, নাম্বার অফ পেজ হিট হচ্ছে 12টা। আচ্ছা, এখানে মনে হয় ভুল লেখা আছে। এটা এটা আসলে হিট রেশিও হয় নাই, এটা হয়ে গেছে আপনার ফল্ট রেশিও বা মিস রেশিও হয়ে গেছে, ঠিক না? কারণ পেজ ফল্ট হচ্ছে 8টা, 8টাকে দিবে, তাহলে যাই হোক হোয়াট এভার। আমাদের হিট রেশিও হবে 12/20 গুণ 100। সো বেসিক্যালি কাটাকাটি গেলে 5 বারের 60, 60%। বুঝতে পারছি? তো দেখি তো ভুল লিখলাম কিনা, ক্যালকুলেটরে দেখি। 12/20 গুণ 100, 60% না? জি মুখেই করা যায় এসব ক্যালকুলেশন, ক্যালকুলেটর লাগে না হিসাবে, তারপরেও শিওর হয়ে নিলাম। তাহলে বুঝলেন স্যার, এর আগে যে অ্যালগোরিদমটা দেখছিলাম সেটা ছিল FIFO, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যার কারণে F1 F2 F3 F4 আবার ঘুরা F1 F2 F3 F4। বাট এইখানে যেহেতু লিস্ট রিসেন্টলি ইউজ হয়েছে, দেখেন খেয়াল করে, F4 একবারও রিপ্লেস হয় নাই, বা F2 একবারও রিপ্লেস হয় নাই, দেখছেন? এরকম কিন্তু হইতে পারে। তো আসলে এটা কিন্তু লিফো হয় নাই। এটা কি লিফো হয়েছে? না স্যার। না, এটা হয়নি। এটার নাম হচ্ছে LRU। LRU। এটা খুব কমন একটা কোশ্চেন, ইয়াতেও আসে, বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেও আসে। আপনারা যখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টের উপরে যে কটা প্রশ্ন আসে তার মধ্যে ভার্চুয়াল মেমোরি, LRU, এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, তো এটুকুই আমাদের মোটামুটি লেকচার। আজকে যেটুকু পড়াইছি, কোনো কোশ্চেন বা কনফিউশন? আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিব। কোনো কোশ্চেন? স্যার আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্টের ডেটটা নিয়ে একটু ইয়ে ছিল আর কি, যে ওইটা যদি অ্যাসাইনমেন্টের ডেট extend- হচ্ছে, আপনারা দেন না, আমি লাস্ট ওয়ার্কিং ডে হিসেবে না দিছি আর কি। এটা স্যার, আচ্ছা আমাদের রিজনটা কি, কারণ আমাদের আগামী ফ্রাইডে অর্থাৎ 8 তারিখের আগে অনেকগুলো অ্যাক্টিভিটি, মানে সব কোর্সেরই মোটামুটি হচ্ছে আমাদের আপনি সিটির জমা জন্য দেন, আপনি 9 তারিখ 10 তারিখ জমা দেন, আমি এমনিও এই পরীক্ষার ভিতরে ভিতরেই দেখবো। বুঝতে পারছেন? সমস্যা জি নেই। স্যার। আমি মূলত হচ্ছে এটা আপনাদের একটা বলতে গেলে একরকম সাজেশনের মতো দিছি, বুঝছেন? ম্যাথগুলা কইরেন, এগুলাই
এরকমই আসবে কাছাকাছি, এরকমই পরীক্ষায় আসবে, হয়তো কিছু নাম্বার টাম্বার চেঞ্জ করে দেবে। ওকে এই আর কি, মানে আপনাদের প্রেসার দিতে চাচ্ছি না, কিন্তু আবার 10% অ্যাসাইনমেন্ট এমনি এমনিও তো দেওয়া যায় না, কিছু একটা হিসাবে তো দিতে হবে। ওই হিসাবটাই করলাম আর কি, বুঝতে পারছেন স্যাররা? একটু অ্যাটেন্ডেন্সটা দেন সবাই। অনুকূল কুমার ঘোষ, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ সাইম, প্রেজেন্ট স্যার। অপু সরকার, প্রেজেন্ট স্যার। আম্বিয়া খাতুন, ইয়েস স্যার। মোহাম্মদ জানে আলম, ইয়েস স্যার। স্যার আম, আম্বিয়া খাতুন 0045। হ্যাঁ প্রেজেন্ট দিছি ম্যাডাম। ওমর ফারুক, প্রেজেন্ট স্যার। রিমন হোসেন, তানভীর আলম, কাউসার আলী, শাখাওয়াত হোসেন রাজু, আশা হামিদা, জাহিদুল ইসলাম, প্রেজেন্ট স্যার। ইস্তিয়াক উদ্দিন, আব্দুল্লাল নোমান, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। আব্দুল মতিন, ইয়েস স্যার। মেহেদি হাসান, রাকিবুল হাসান, ইকবাল, প্রেজেন্ট স্যার। ইতি আক্তার, মহিউদ্দিন, অন্তর কুমার ঘোষ, রাজু আহমেদ, ইয়েস স্যার। হাফসা আক্তার রূপা, আসমা আক্তার, ইয়েস স্যার। হরিশঙ্কর রায়, ইয়েস স্যার। সাইফুল ইসলাম, স্যার সাইফুল ছিল স্যার। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাল মারুফ, শরীফুদ্দিন, ইয়েস স্যার। সাদিয়া সারোয়ার, প্রেজেন্ট স্যার। নাফিসা সুলতানা, রেদওয়ানুল ইসলাম, প্রেজেন্ট স্যার। গোলাম মোহাইমিন, স্যার সুলতানা আছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, গোলাম মোহাইমিন, নাসিমা খাতুন, ইয়েস স্যার। নুসরাত জাহান মুক্তা, ইয়েস স্যার। আরজিন আক্তার লিমা, মোহাম্মদ অন্তর আলী, আব্দুল্লাহ আল আমিন, রাকিবুল হাসান, ইমরান আহমেদ, মোহাম্মদ রনি, মোহাম্মদ সাজ্জাদ প্রেজেন্ট হোসেন, স্যার। আচ্ছা রনি আছেন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা, এমডি শাকিল, ইয়েস স্যার। আচ্ছা, জুনাইদুল ইসলাম, ইমরুল হাসান, ইয়েস স্যার। তানজিবুল আলম, সজীব ইসলাম, প্রেজেন্ট স্যার। নাহিদ আহমেদ জিহান, মোহাম্মদ মিঠুন আলী। আচ্ছা কারোটা মিস গেছে বা আগে ছিলেন, আগে আগে ছিল এরকম? ঠিক আছে তাহলে আপনাদের
স্যার হ্যাঁ কাউসার আলী ছিল। কাউসার আলী না? কাউসার আলী, জি স্যার। কাউসার আলী ছিল। আর কেউ? আর কেউ ছিল এরকম? ওকে, তাহলে আগামীকাল কিন্তু আমাদের কুইজ আছে। হ্যাঁ, স্যাররা অবশ্যই ক্লাসে আসবেন। আমরা এই সাবজেক্টের কুইজটা দেবো, একটু দেরিতেই দিব। ওয়েব প্রোগ্রামিং এর কিছু ভাইবা প্রশ্ন আলোচনা করে আমরা হচ্ছে কুইজটা দিব। সবাই কিন্তু অবশ্যই আসার চেষ্টা করবেন। ওকে জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আমার আরেকটা ক্লাস আছে, আমি চলে যাই। আল্লাহ হাফেজ।